আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীরা, কেমন আছেন? আমরা আজানের পরে ক্লাসটি শুরু করছি, আজানের জন্য একটু অপেক্ষায় থাকি। আমার শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমাকে শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানাও। আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মিহির জিকে এবং শিখা ফাইনাল সাজেশনের সৌজন্যে আজকের এই বাংলা লাইভ ক্লাসে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বাংলা ক্লাসে। তো আমরা আলোচনা করব বাংলা একদম আমাদের সামনেই কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বাংলা একদম শুরু থেকে আমরা আলোচনা করব। আজকে একটা ম্যারাথন ক্লাস হতে চলেছে, আপনারা যারা প্রস্তুতি নিয়ে বসেছেন ইনশাল্লাহ আমরা আজকে একটা চমকপ্রদ ক্লাস নেব। এইখান থেকে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকে, ইভেন চাকরি পরীক্ষার প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, ইভেন যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন, মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন, তাদেরও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। একটু খেয়াল করি। তো আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। কোথা থেকে আলোচনা করব? বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে যদি আমরা একটু খেয়াল করি, বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টা যুগে ভাগ করা হয়েছে বলেন তো দেখি। বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে। কয়টি যুগে? তিনটি যুগে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই যে আমাদের শিক্ষা ফাইনাল সাজেশন বইটাতে আমরা কি করেছি, বাংলা সাহিত্যের যে যুগটা আছে, বাংলা সাহিত্যের যুগ হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই তিনটাতে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কবে? 650 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কবে? বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, এখন একটু আসি এই প্রাচীন যুগের মধ্যে। এই যে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ আমাদের এই প্রাচীন যুগ গেল। প্রাচীন যুগের বৈশিষ্ট্য কি? প্রাচীন যুগের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ব্যক্তি এবং মানব জীবন প্রধান থাকবে। যেমন আমরা জানি যে চর্যাপদ কোন যুগের কাব্য? চর্যাপদ, সবাই একটু কমেন্ট করবেন, চর্যাপদ কোন যুগের কাব্য? চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের কাব্য। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে চর্যাপদ, বা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। তাহলে এই চর্যাপদ গ্রন্থটিতে কি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল? চর্যাপদ গ্রন্থটিতে সবচেয়ে বেশি আলোচনা ছিল ব্যক্তি এবং সমাজ চিন্তা নিয়ে। তারপরে ধর্ম আমাদের গৌণ ছিল। ধর্ম ছিল কি? গৌণ। কেননা এই সাহিত্যকর্মে আমরা দেখতে পাই সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের এটি একটি ধর্মীয় গ্রন্থ ছিল। সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী। পরীক্ষায় একবার প্রশ্ন আসছে যে চর্যাপদ গ্রন্থটি কাদের গ্রন্থ? চর্যাপদ গ্রন্থটি হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের গ্রন্থ। তাহলে একটু আসি, আমাদের দেখেন এই সাজেশন বইতে আমরা শুরুতেই কাজ করেছি অতিরিক্ত যে সাহিত্য অংশটা আছে, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়াবো ইনশাল্লাহ। ওকে, তাহলে একটু খেয়াল করি, প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, এই যুগের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ব্যক্তি এবং মানব জীবন বা সমাজ চিন্তা প্রধান ছিল, ধর্ম ছিল গৌণ। বাংলা সাহিত্যের মধ্যযুগ কত সাল থেকে কত সাল? বাংলা সাহিত্যের মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং আধুনিক যুগ কবে? আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে
বর্তমান পর্যন্ত হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। বর্তমান পর্যন্ত হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এই আধুনিক যুগ এবং মধ্যযুগ নিয়ে আমাদের একটু কনফিউশন থাকে। যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে কি একটা প্রশ্ন থাকে যে মধ্যযুগের প্রথম একক কবি কর্তৃক রচিত গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যে মধ্যযুগে একক কবি কর্তৃক রচিত গ্রন্থের নাম হচ্ছে, আমরা জানি, শ্রীকৃষ্ণ কীর্তন, যাকে বলা হয় শ্রীকৃষ্ণ সন্দব্য। রাধা কৃষ্ণের প্রেম লীলার কাহিনী যেখানে বর্ণিত আছে। পরীক্ষা দেখেন আরেকটা প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম 150 বছরকে কি বলে? বাংলা সাহিত্যের প্রথম 150 বছরকে, মধ্যযুগের প্রথম 150 বছরকে বলা হয়, বাংলা সাহিত্যের প্রথম 150 বছরকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। দেখে দেখেও ভুল বলতেছেন ভাই, কোথায় ভাইয়া? একটু খেয়াল করি। বাংলা সাহিত্যের আমরা 3টা যুগ বললাম। কি কি যুগ? বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। মধ্যযুগে আমরা প্রথম 150 বছর 1201 থেকে 1800 পর্যন্ত, 1201 থেকে 1800 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ। এই 1201 থেকে আমরা একটু খেয়াল করব, 1201 থেকে 1350 পর্যন্ত, 1350 পর্যন্ত এই যে দীর্ঘ 150 বছর সময়, এই সময়টাতে বাংলা সাহিত্যে তেমন গুরুত্বপূর্ণ তেমন সাহিত্যকর্ম রচনা হয়নি। হাতে গোনা কয়েকটা সাহিত্যকর্ম রচনা হয়েছে যেগুলো ছিল অনুবাদ কাব্য বা অনুবাদ গ্রন্থ। তো বাংলা সাহিত্যে এই প্রথমে এই যে অন্ধকার যুগ কাকে বলা হয়, পরীক্ষায় প্রশ্ন আসে, বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল কত? বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল হচ্ছে 1201 থেকে 1350 পর্যন্ত হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। 1201 থেকে 1350 পর্যন্ত কি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এখন আসি আধুনিক যুগ। আধুনিক যুগ কোনটা? আমরা বর্তমান সময়ে যে জেনারেশনে আছি সেটাকে বলা হয় মডার্ন জেনারেশন অথবা আধুনিক যুগ। এই যুগে সময়কাল কত? 1201 থেকে 1800 পর্যন্ত হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। 1201 থেকে 1800 পর্যন্ত হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এই যুগের বৈশিষ্ট্য কি? এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে এই যুগে মানব প্রধান ছিল। আমাদের এই যুগে স্বদেশ প্রেম, মানবতা, ব্যক্তির স্বাধীনতা এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগের পর্ব শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে। পরীক্ষা আসে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় কোন শতাব্দীতে? ঊনবিংশ শতাব্দীতে। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? আমার শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছে সবাই একটু কষ্ট করে আমরা এই ক্লাসটি একই সাথে মিহির জিকে এবং অর্ণব স্যার এবং শিখা পেজের সৌজন্য হচ্ছে। তো তোমরা যারা যারা যেখান থেকে যুক্ত আছো তোমরা একটু কষ্ট করে শিখা পেজ থেকে কমেন্টগুলো করবে। আমি শিখা পেজ থেকে কমেন্টগুলো পড়ছি এবং সম্ভব হলে আমি মিহির জিকে পেজ থেকে কমেন্টগুলো পড়বো। তোমরা যারা যুক্ত আছো আমার সাথে সবাই একটু কষ্ট করে শিখা পেজ থেকে কমেন্ট করবে। সবাই একটু শিখা পেজ থেকে কমেন্ট করবে। ওকে, আমরা একটু আসি বাংলা সাহিত্যের প্রথমে আসি আমরা প্রাচীন যুগ। বাংলা সাহিত্যের প্রথমে আসি প্রাচীন যুগ। এই প্রাচীন যুগে একটু খেয়াল করি, সবাই। প্রাচীন যুগে বাংলা সাহিত্যের এই যে প্রাচীন যুগ, চর্যাপদ বা চর্যা বিনিশ্চয়, প্রাচীন যুগ হচ্ছে চর্যা বিনিশ্চয়, বা আমরা বলতে পারি প্রাচীন যুগ কি? প্রাচীন যুগে হচ্ছে সর্বপ্রথম আমরা দেখতে পাই প্রাচীন যুগের বৈশিষ্ট্য এবং প্রাচীন যুগের পরীক্ষা একটা প্রশ্ন আসে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? প্রাচীনতম নিদর্শন কি? যদি বলে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি, তাহলে হবে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ বা চর্য বিনিশ্চয়, যাকে ইংরেজিতে বলা হয় চার যা পাদা। একটু খেয়াল করি, বাংলা সাহিত্যের যদি বলা হয় প্রাচীনতম শাখা কি? শাখা, একটু খেয়াল রাখবে, প্রাচীনতম যখন শাখা বলবে, কি বলবে? প্রাচীনতম শাখা। যদি শাখা বলে তাহলে কিন্তু উত্তর পরিবর্তন হয়ে যাবে কি? কাব্য হয়ে যাবে কাব্য। তাহলে আমি কি বললাম একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কি? বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা, যখন প্রশ্ন করবে শাখা কি, শাখা হবে কাব্য। শাখা কি হবে? কাব্য। কিন্তু যদি পরীক্ষা আসে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি, নিদর্শন বললে কিন্তু হয়ে যাবে প্রশ্ন হবে চর্যাপদ।
নিদর্শন হলে কি হবে, হবে চর্যাপদ। আমরা অনেক শিক্ষার্থী আছি যারা এই জায়গাটা একটু কনফিউশনে থাকি যে নিদর্শন বললে কোনটা হবে আর আর শাখা বললে কোনটা হবে। খেয়াল রাখতে হবে, বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা, বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য, আর বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়। ওকে, এখন একটু আসি, ভারতীয় ভাষার নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে? দেখো একটু খেয়াল করি, ভারতীয় ভাষা আর বাংলা ভাষা কিন্তু এক নয়। ভারতীয় ভাষা এবং বাংলা ভাষা কিন্তু এক নয়। ভারতীয় ভাষা কোনটা, আমরা বাংলা ভাষার যখন শ্রেণী বিভাগ পড়াবো তখন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো ভাষা হচ্ছে আমাদের, যেমন আমরা কেন্তুম শাখা, শতম শাখা পড়েছি, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আমাদের বাংলা ভাষা আসছে, ধারাবাহিকভাবে আস্তে আস্তে আসছে। প্রথমে ছিল আমাদের ভারতীয় ভাষা, ভারতীয় থেকে ইন্দো ইউরোপীয় থেকে যে আমাদের শাখা তৈরি হলো কেন্তুম, শতম, শতম থেকে ভারতীয় শাখা, ভারতীয় ভাষা থেকে আস্তে আস্তে পালাক্রমে আসতে কিন্তু আমাদের এই বাংলা ভাষার জন্ম হয়েছে। অপভ্রংশ ভাষা, তারপর হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা, তার মাধ্যমে আমাদের এই বাংলা ভাষা আসছে। তো এই বাংলা ভাষা আর ভারতীয় ভাষা কিন্তু এক নয়। বাংলা ভাষা এবং ভারতীয় ভাষা এক নয়। ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন একটু খেয়াল করি, ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে ঋগ্বেদ। ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন কি? ঋগ্বেদ। এই ঋগ্বেদ গ্রন্থটির রচয়িতা কে ছিল? ঋগ্বেদ গ্রন্থটির রচয়িতা ছিল পাণিনি। কে ছিল? পাণিনি। পাণিনি, আমরা সবাই জানি ব্যাকরণবিদ, পাণিনি ছিল এই ঋগ্বেদ গ্রন্থের রচয়িতা। এই ঋগ্বেদ গ্রন্থের রচয়িতা, এই ঋগ্বেদ গ্রন্থটি বা পাণিনি এই ঋগ্বেদ গ্রন্থটি রচনা করার মাধ্যমেই কিন্তু আমাদের বাংলা সাহিত্যে বা আমাদের এই অঞ্চলে ব্যাকরণের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? ব্যাকরণের সৃষ্টি হয়। একটু খেয়াল করি, আমাদের বাংলা ভাষায় বা আমাদের বাংলা ব্যাকরণে বা বাংলা সংস্কৃতিতে বা ভারতীয় এই উপমহাদেশে সর্বপ্রথম এই পাণিনি ঋগ্বেদ গ্রন্থটি রচনা করেন। কেননা এই ঋগ্বেদ গ্রন্থটি হচ্ছে একটি ধর্মীয় গ্রন্থ। কি গ্রন্থ? ধর্মীয় গ্রন্থ। ঋগ্বেদ গ্রন্থটি হচ্ছে একটি ধর্মীয় গ্রন্থ। এখন আপনি একটু চিন্তা করেন, আপনার একটা ধর্মীয় গ্রন্থ আছে বা আপনি যে ধর্মের অনুসারী সেই ধর্মের একটি ধর্মীয় গ্রন্থ আছে। কি আছে? একটি ধর্মীয় গ্রন্থ আছে। এখন এই ধর্মীয় গ্রন্থটা যে পাঠ করবে, মনে করেন যে একজন আছে সিরাজগঞ্জের, একজন আছে পাবনার, একজন আছে নোয়াখালীর, একজন আছে চিটাগাংয়ের। তো ধর্মীয় গ্রন্থ এক এক অঞ্চলে গিয়ে এক একভাবে মানুষ পাঠ করতেছে, এক এক অঞ্চলের মানুষ এক একভাবে ধর্মীয় গ্রন্থ পাঠ করতেছে। তখন আমাদের এই পাণিনি চিন্তা করলো যে এই ধর্মীয় গ্রন্থটা যদি এক এক অঞ্চলের মানুষ এক একভাবে পাঠ করে তাহলে কি হবে? তার অবমাননা করা হবে। তাই তিনি পরবর্তীতে এই এই ঋগ্বেদ গ্রন্থটাকে পড়ার জন্য তিনি 8টা নিয়ম করে দেন। কয়টা নিয়ম? 8টা নিয়ম করে দেন, 8টি নিয়ম করে দেন। এই 8টা নিয়মকেই পরবর্তীতে কিন্তু অষ্টাধ্যায়ী নামে একটি গ্রন্থ রচনা হয়। কি রচনা? অষ্টাধ্যায়ী নামে গ্রন্থ রচনা হয়, যেই গ্রন্থটি পরবর্তীতে আমাদের বাংলা ভাষার একটি ব্যাকরণ বা ভারতীয় উপমহাদেশের একটি ব্যাকরণ গ্রন্থ হিসাবে প্রকাশিত হয়। তাহলে এই ছিল আমাদের ডিটেলস হিস্ট্রি। কিন্তু আপনাকে জানতে হবে কি? আপনাকে জানতে হবে ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন কি? ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শনের নাম হচ্ছে ঋগ্বেদ। এখান থেকে কনফিউশন হয় অনেক শিক্ষার্থীরা, কিভাবে বাংলা ভাষার প্রাচীনতম শাখা কি? বাংলা ভাষার প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি? নিদর্শন হচ্ছে চর্যাপদ। ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন কি? ভারতীয় ভাষার নিদর্শন পাওয়া যায় ঋগ্বেদ গ্রন্থে। এই ঋগ্বেদ এটা কিন্তু একটা বই, ঠিক আছে? এটা রচনা করছে আমাদের পাণিনি। চর্যাপদ রচিত হয় কোন যুগে বা কার আমলে? চর্যাপদ রচনা হয় পাল আমলে। কোন আমলে? পাল আমলে। চর্যাপদ রচনা হয় পাল আমলে। কোন আমলে? পাল আমলে। ওকে, এখন একটু আসি, আমাদের এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দুজন ব্যক্তি আছেন যাদের মধ্যে এই চর্যাপদের রচনাকাল, চর্যাপদের আদি কবি, চর্যাপদের আধুনিক কবি, এগুলো নিয়ে একটু কনফিউশন তৈরি হয়। যেমন আমি যদি বলি এই চর্যাপদের রচনাকাল, হেডলাইন করেন বা যাদের কাছে বই আছে তারা একটু বইটা নিয়ে দাগান। বইটা, এই যে শিক্ষা ফাইনাল সাজেশন, যাদের কাছে বইটা আছে বইটা নিয়ে একটু বসেন, আপনার নোট করতে হবে না, আমি সাজেশন ধরে ধরে পড়াচ্ছি, যেগুলো এক্সট্রা কথাবার্তা বলতেছি, যেগুলো এক্সট্রা তথ্য দিচ্ছি সেগুলো একটু নোট করে রাখেন, তাহলেই হয়ে যাবে। ওকে, চর্যাপদের রচনাকাল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ রচনা হয়েছে কোন শতকে? সপ্তম শতকে। কোন শতকে? সপ্তম শতকে। যে সময়টা হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদের রচনা হয়েছিল। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল কত? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ রচনা হয়েছে দশম শতকে। কোন শতকে? দশম শতকে। যাদের কাছে বই আছে পাশে লিখে রাখেন, দশম শতক। দশম শতক কোনটা?
950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে দশম শতক। ওকে, একটু আসি। চর্যাপদ গ্রন্থটির আনুমানিক বয়স কত? চর্যাপদ গ্রন্থটির আনুমানিক বয়স হচ্ছে 1000 বছর। চর্যাপদের গ্রন্থটির আনুমানিক বয়স কত? 1000 বছর। যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবেন, কিছুদিন পর মেডিকেলে আপনার পরীক্ষা শেষে আপনি কি পড়বেন? আপনাকে বাংলা পড়তে হবে না? আপনি কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে পরীক্ষা দিবেন না? মানে যেটা ডি ইউনিট বলতে সম্মিলিত ইউনিট আর কি। তো অনেক শিক্ষার্থী থাকে যারা মেডিকেল পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে। তো তাদের জন্য কি আমাদের এই বাংলা ক্লাসটি প্রয়োজন নাই? হ্যাঁ, ঠিক আছে, আপনি এখন একটু মেডিকেলের পড়াগুলো পড়েন। যখন মেডিকেলের পরীক্ষা শেষ হবে এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন, একটু শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেন, তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে উপকৃত হবেন। আপনাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন হবে। মেডিকেলে না, মেডিকেল পরবর্তী সময়ে আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন সেখানে কিন্তু আপনার এখান থেকে পরীক্ষা প্রশ্ন থাকবে। ওকে, একটু আমরা আসি। সহজিয়া, এই যে চর্যাপদ গ্রন্থটি হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় গ্রন্থ, যাকে আমরা বলি ধর্মাবলম্বীদের সাহিত্যকর্ম। ধর্মাবলম্বীদের সাহিত্যকর্ম বা চর্যাপদকে বলা হয় ভজন সঙ্গীত। চর্যাপদকে কি বলা হয়? ভজন সঙ্গীত বলা হয়। চর্যাপদকে কি বলা হয়? ভজন সঙ্গীত বলা হয়। এটা এটা এটাকে কি বলা হয়? ভজন সঙ্গীত। ভজন সঙ্গীত, ভজন সঙ্গীত। এই চর্যাপদকে বলা হয় সহজিয়া বৌদ্ধ বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় গ্রন্থ, অথবা চর্যাপদকে বলা হয় ভজন সঙ্গীত। কি বলা হয়? ভজন সঙ্গীত। সবাই একটু দেখেন চর্যাপদ আবিষ্কার। চর্যাপদ আবিষ্কার, এই চর্যাপদ আবিষ্কার নিয়ে আমাদের অনেক তথ্য আছে যে চর্যাপদের আবিষ্কার কত সালে হয়। চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয়েছে নেপালের রাজদরবারের রাজগ্রন্থাগার রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয়, নেপালের রাজদরবারে। তাহলে একটু খেয়াল করেন চর্যাপদ আবিষ্কার হয় কোথা থেকে? নেপালের রাজদরবারের রাজগ্রন্থাগার থেকে। আমাদের কনফিউশন হয় যে আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্য গ্রাম থেকে আমাদের গ্রন্থ আবিষ্কার হয়েছে। কি গ্রন্থ? সেটা চর্যাপদ নয়, সেই গ্রন্থটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ সন্দব্য। একটু খেয়াল রাখবেন, চর্যাপদ গ্রন্থ আবিষ্কার হয়েছে নেপালের রাজদরবার থেকে, আর শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের গরুর ঘরের বা গোয়াল ঘরের চালা থেকে। আমার কথা একটু খেয়াল করেন। এই যে চর্যাপদ আবিষ্কার করেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কে আবিষ্কার করে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এখন আমাকে বলতে পারেন ভাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়তে এই প্রশ্ন পড়ার দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জায়গাটা কিছু একটা, এই কিছু অংশটা তোমাকে একটু পড়ে যেতে হবে, অথবা তুমি জাস্ট আমার এই লেকচার, আমার এই ক্লাসটা নোট করো বা ক্লাসটা করো বা বইয়ের মধ্যে আন্ডারলাইন করো, ইনশাল্লাহ তোমার মাথায় মনে থাকবে। কারণ চর্যাপদ থেকে পরীক্ষা প্রশ্ন আসার পসিবিলিটি আছে, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর শ্রী শ্রী হরপ্রসাদ শাস্ত্রী, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলা বিভাগের প্রধান ছিলেন। খুলনা ভার্সিটিতে পরীক্ষা দিব, কি কি পড়বো ইনশাল্লাহ ভাই আমরা ক্লাস শেষে একটা সাজেশন দিব কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়বেন। ওকে, আমরা একটু খেয়াল করি। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ গ্রন্থটার সাথে রিলেটেড এবং যুক্ত থাকেন। আমরা জানি একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে মনে রাখতে হবে সেই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত কিছু ব্যক্তি আছে যারা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই, অনেক শিক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন, ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আউট অফ সিলেবাস কোশ্চেন করে, মানে সিলেবাসের বহির্ভূত কোশ্চেন করে। ভাই করবেই তো, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল-দ্বীন নামে একজন বিখ্যাত ব্যক্তি আছেন, যার বাংলা সাহিত্যে যার অবদান আছে। তো বাংলা সাহিত্যে এরকম একজন ব্যক্তির অবদান আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড, তার সম্পর্কিত পরীক্ষা প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। তো আমাদের এই চর্যাপদ থেকে পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসার পসিবিলিটি আছে, কেননা এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বাংলা বিভাগের, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন, এবং তিনি এই চর্যাপদ গ্রন্থটি সংগ্রহ করার জন্য বা চর্যাপদ গ্রন্থটি আবিষ্কারের জন্য নেপালের রাজ দরবারে তিনবার ভ্রমণ করেছেন। এবং তিনি এই চর্যাপদ গ্রন্থের সাথে ডাকার্ণব, দোহাকোষ, সরহপাদের দোহা বা কৃষ্ণপাদের দোহা এবং চর্যাপদ, মোট 4টি গ্রন্থ তিনি একসাথে আবিষ্কার করেন। চারটা গ্রন্থ 4টি গ্রন্থ তিনি একসাথে এই নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন, এবং তিনি এই সাহিত্যকর্মগুলোকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে কিন্তু প্রকাশ করেন। দেখেন, একটু খেয়াল করেন, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করছে 1907 সালে। আবিষ্কার কত সালে খেয়াল রাখবেন,
এই তথ্যগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আপনারা ভুল করেন, খেয়াল রাখবেন। 1907 সালে তিনি আবিষ্কার করছে। কয় সালে? 1907 সালে তিনি এই গ্রন্থটা আবিষ্কার করছে। আর এই গ্রন্থটি তিনি প্রকাশ করছে নিজস্ব সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কোন পরিষদ থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তিনি 1916 সালে 1323 বঙ্গাব্দে তিনি মোট এই 4টি গ্রন্থ, চর্যাপদ সহ 4টি গ্রন্থ তিনি প্রকাশ করেন। নাম দেন হাজার বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান ও দোহাকোষ নামে তিনি এই গ্রন্থটি প্রকাশ করেন। হাজার বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান ও দোহাকোষ নামে তিনি এই গ্রন্থটি প্রকাশ করেন। এবং এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই গ্রন্থটির উপরে ভূমিকা রাখায় 1916 সালে তার গ্রন্থটি প্রকাশ হয় এবং 1927 সালে তিনি কিন্তু এই বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ডক্টর অব লিটারেচার পুরস্কার পান। ডক্টর অব লিটারেচার পুরস্কার পান। আমার শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে যে একটা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তখন তুমি সেই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কিত তথ্যগুলো একটু জেনে নেবে, ঠিক আছে? এবং বিশ্ববিদ্যালয়ে তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ে কিছু ভাস্কর্য থাকলে, তোমার সাধারণ জ্ঞানে কিছু ভাস্কর্য থাকলে, বিখ্যাত ব্যক্তি থাকলে, জড়িত কোনো রিলেটেড কোনো টপিক থাকলে সেই বিষয়গুলো কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, এখন আসি। এই যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি বাংলা বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ছিলেন এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এই যে চর্যাপদ পুঁথিটি তৎকালীন নাম কি ছিল? পরীক্ষা আসে। চর্যাপদ গ্রন্থের তৎকালীন নাম কি ছিল? চর্যাপদ গ্রন্থের তৎকালীন নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় এবং কোনটি নয়, কোনটি আচরণীয় এবং কোনটি নয়। তার মানে চর্যাপদ গ্রন্থে বলা হচ্ছে যে কোন কাজগুলো করা যাবে, কোনগুলো করা যাবে না। তাহলে চর্যাপদ গ্রন্থে কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় নয়, কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়। আমার শিক্ষার্থী বন্ধুরা যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ইনশাল্লাহ আমরা বাংলা সাহিত্যের ইতিহাসটা আজকে সম্পূর্ণ শেষ করব, তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। আমাদের ক্লাসে আজকে যারা যারা যুক্ত আছো সবাই একটু ক্লাসটা নোট করবে। আর যাদের কাছে বই আছে, আমাদের শিখা ফাইনাল সাজেশন এন্ড মডেল টেস্ট বইটা যাদের কাছে আছে তারা জাস্ট মডেল টেস্ট বইটা একটু আন্ডারলাইন করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো তোমরা যারা এখনো এই যে শিখা ফাইনাল সাজেশন, মিহির জিকে ফাইনাল সাজেশন এবং অদম্য বইটি অর্ডার করনি, তোমরা কিন্তু চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারবে, অথবা রকমারি থেকে অর্ডার করতে পারো, অথবা অফিলাইফ থেকে অর্ডার করতে পারো, অথবা তোমার নিকটস্থ লাইব্রেরিগুলো থেকেও কিন্তু তুমি সংগ্রহ করতে পারবে। ওকে, আমরা একটু আসি যে চর্যাপদ গ্রন্থ আমরা দেখলাম, এখন একটু আমরা আসি চর্যাপদের ভাষা। চর্যাপদ গ্রন্থ তো দেখলাম, আবিষ্কার দেখলাম, এখন চর্যাপদের ভাষাটা একটু আমরা দেখবো ইনশাল্লাহ। একটু খেয়াল করি চর্যাপদের ভাষা। চর্যাপদ কোন ভাষায় রচিত? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী যিনি আবিষ্কার করছেন এই গ্রন্থটা, তিনি বলতেছেন চর্যাপদের চর্যাপদ গ্রন্থটি হচ্ছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত। সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত। সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত। ঠিক আছে, সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত। কেননা এই গ্রন্থটা আমরা সন্ধ্যাবেলায় কি দেখি, আমাদের সমাজে, আমাদের দেশে বা পৃথিবীতে আমরা সন্ধ্যাবেলায় কি দেখি? সন্ধ্যার সময়টাতে কিছুটা আলো থাকে এবং কিছুটা অন্ধকার থাকে, কিছুটা আলো থাকে এবং কিছুটা অন্ধকার থাকে। এই টপিকের সব কিছু নোট করা আছে স্যার, আপনার অফলাইন ক্লাস থেকে পেয়েছি। থ্যাংক ইউ ভাইয়া। তো একটু রিভিশন দিয়ে নাও, যেহেতু সামনে পরীক্ষা, তোমার রিভিশনটা দিয়ে নাও, তাহলে আর তোমাকে আর এই টপিকটা আর ভালো করে আবার পড়ার কোনো সুযোগ নাই, আর সময়ও পাবা না। তোমরা জাস্ট এখন একটু ক্লাসের মাধ্যমে রিভিশন দিয়ে নাও। আমি তোমাকে রিভিশন দিয়ে দিচ্ছি, তুমি রিভিশন দিয়ে নাও, তাহলে কি হবে, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে আর তোমাকে নতুন করে পড়তে হবে না। ওকে, তো আমরা একটু আসি। আমরা যেটা বলছিলাম যে চর্যাপদ গ্রন্থটি নিয়ে আমরা যেটা বলছিলাম, চর্যাপদ গ্রন্থটির ভাষা। চর্যাপদ গ্রন্থটির ভাষা। চর্যাপদ গ্রন্থটির ভাষা। তো চর্যাপদ গ্রন্থটি হচ্ছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত। সন্ধ্যা ভাষা কি? আলো আধারির ভাষা। কতক আলো কতক অন্ধকার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আবার বলতেছে না, চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। কি ভাষা? চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। বঙ্গ কামরূপী ভাষা। চর্যাপদের ভাষা কি ভাষা? বঙ্গ কামরূপী ভাষা। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদে কোন ছন্দের প্রভাব রয়েছে?
আমাদের বর্তমান সময়ে যে আমরা যে ছন্দগুলো আছে, কবিতার ছন্দ, মাত্রাবৃত্ত, গদ্য ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, এইরকম ছন্দ বিচারে চর্যাপদের ভাষাগুলোকে বিশ্লেষণ করে যেটা বোঝা গেছে চর্যাপদ মূলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পরীক্ষায় যদি প্রশ্ন আসে চর্যাপদ গ্রন্থটি কোন ছন্দে রচিত, তাহলে রাইট অ্যান্সার হবে চর্যাপদ গ্রন্থটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরে আসি, সংস্কৃত পণ্ডিতগণ আবার বলতেছে না, চর্যাপদ গ্রন্থটা মাত্রাবৃত্ত না, এই গ্রন্থের মধ্যে পর্যটিকা ছন্দের প্রভাব রয়েছে। কোন ছন্দের প্রভাব রয়েছে? পর্যটিকা ছন্দের প্রভাব রয়েছে। তাহলে চর্যাপদ গ্রন্থটি সংস্কৃত কবিগণ কি বলছে, যদি পরীক্ষা প্রশ্ন আসে সংস্কৃত কবিগণের মতে অথবা সংস্কৃত পণ্ডিতগণের মতে চর্যাপদ গ্রন্থটি কোন ছন্দে রচিত, আমার শিক্ষার্থী যারা আছো তোমরা কোনোভাবেই তখন মাত্রাবৃত্ত ছন্দ দিবে না, কোনোভাবেই মাত্রাবৃত্ত ছন্দ হবে না, কারণ এই সংস্কৃত কবিরা বলছে চর্যাপদ গ্রন্থটিতে কোন ছন্দের প্রভাব রয়েছে? পর্যটিকা ছন্দের প্রভাব রয়েছে। আর যদি বলা হয় আধুনিক মাত্রা বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত, তখন হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। স্যার ডাবির জন্য একটা বাংলা রিটেন ক্লাস নেন ইনশাল্লাহ ভাইয়া, ডাবির জন্য বাংলা রিটেন ক্লাস নিব, নিয়মিত আমাদের ক্লাসগুলো করো। আমরা এখন থেকে চাচ্ছি যে নিয়মিত তোমাদের ম্যারাথন ক্লাস দেবো এবং সবগুলো টপিকস তোমাদের রিভিশন দেওয়া দিব। আমাদের এই ম্যারাথন ক্লাস থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুবহু প্রশ্ন কমন থাকে, তাই তোমরা কোনোভাবে এই ম্যারাথন ক্লাসগুলো মিস করবে না। আমরা চেষ্টা করি এই ম্যারাথন ক্লাসে সর্বোচ্চ তোমাকে পড়ানোর, সর্বোচ্চ শেখানোর। স্যার লেখার পার্টে কি কি আয়ত্ত করতে হবে খুলনা ভার্সিটির জন্য, ইনশাল্লাহ বলবো, রিটেন পার্ট নিয়ে ক্লাস শেষে বলবো। ওকে, আমরা একটু আসি চর্যাপদের, আমরা বললাম ভাষা, চর্যাপদের আমরা বললাম ভাষা। এখন একটু আসি চর্যাপদ আবিষ্কার শেষ করলাম, আমরা ভাষা শেষ করলাম, চর্যাপদের ছন্দ শেষ করলাম। এখন আসি চর্যাপদ নিয়ে সর্বপ্রথম আলোচনা কে করেন। আমাদের অনেক শিক্ষার্থীরা আছেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু আপনারা কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট হয়তো আমি দেখতে পারতেছি না। অনেকের মনে হইতে পারে ভাই আমার কমেন্ট কেন পড়ে না। আপনারা একটু কষ্ট করে এই শিখা পেজ থেকে কমেন্ট করবেন, SHIKHA, এই যে শিখা ফেসবুক পেজ, এই শিখা পেজ থেকে একটু কমেন্ট করবেন, তাহলে আপনার কমেন্টটা আমরা পড়তে পারবো। ঠিক আছে, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেসবুকে তাদেরকে আমরা বলছি আপনারা কষ্ট করে একটু শিখা পেজ থেকে একটু আমাদেরকে কমেন্ট করবেন। আমাদের ক্লাসটি একই সাথে মিহির জিকে, একই সাথে অর্ণব স্যার এবং ইজি ইংলিশ এবং রাশেদ স্যার এবং শিখা সবগুলো পেজ থেকে একই সাথে সম্প্রচারিত হচ্ছে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কষ্ট করে আমাদের এই শিখা পেজ থেকে কমেন্ট করবেন। আমার ডিভাইস সীমিত হওয়ার কারণে আমি সবগুলো কমেন্ট পড়তে পারতেছি না, সব পেজের কমেন্ট পড়তে পারতেছি না। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা একটু শিখা পেজ থেকে কমেন্ট করবেন, তাহলে আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পারবো। আজকে কি বাংলা সাহিত্যের ইতিহাস শেষ করবেন? ইনশাল্লাহ আজকে বাংলা সাহিত্যের ইতিহাস আদ্যপান্ত শেষ হবে যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন। ওকে, আমরা একটু আসি, যেটা বলছিলাম যে চর্যাপদের সর্বপ্রথম আলোচনা করেন কে। এই চর্যাপদ নিয়ে সর্বপ্রথম আলোচনা শুরু করেন বিজয়চন্দ্র মজুমদার। নাম কি? বিজয়চন্দ্র মজুমদার। আমার অনেক শিক্ষার্থীরা আছেন যারা চর্যাপদ নিয়ে সর্বপ্রথম আলোচনা শুরু করেন কে, এটা বললে আপনারা ধুমায় মেরে দিবেন যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, আর না হয় মেরে দিবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। না ভাইয়া, চর্যাপদ কখনো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সর্বপ্রথম আলোচনা শুরু করেন নাই, সর্বশেষ হইতে পারে, সর্বশুরু হবে না। কিন্তু চর্যাপদ নিয়ে সর্বপ্রথম গ্রন্থ রচনা করছেন আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। খেয়াল রাখবেন, কথাগুলো খুব ক্রিটিক্যাল, কাছাকাছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এরকম কাছাকাছি প্রশ্নই আসে। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কখনো আপনি সহজ দেখবেন না, যদি সহজ হয় তাহলে আপনি বুঝতে হবে এখানে আপনি ভুল করতেছেন, কারণ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আপনি দুইটা প্রশ্ন এমসিকিউ অনায়াসে বাদ দিতে পারবেন, কিন্তু পরবর্তী দুইটা এমসিকিউ আপনাকে ভাবাবে, চিন্তা করতে বাধ্য করবে যে এটা না এটা, এটা না এটা। চারটা অপশনের মধ্যে দুইটা অপশন আপনি ফেলে দিতে পারবেন, আর দুইটা অপশন আপনাকে চিন্তা করাবে যে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে। ওকে ফাইন, আমরা একটু আসি। চর্যাপদ সর্বপ্রথম আলোচনা করেন কে? বিজয়চন্দ্র মজুমদার। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ নিয়ে আলোচনা শুরু করেন 1926 সালে। কত সালে? 1926 সালে। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ নিয়ে আলোচনা শুরু করেন 1927 সালে। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ নিয়ে সর্বশেষ আলোচনা করলেও এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু চর্যাপদ সম্পর্কিত প্রথম গ্রন্থ রচনা করেন।
পরীক্ষায় যদি প্রশ্ন আসে চর্যাপদ নিয়ে সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন কে? চর্যাপদ বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার গ্রন্থের নাম ছিল বুদ্ধিসমাইস্টিক সং। তার গ্রন্থের নাম কি ছিল? বুদ্ধিসমাইস্টিক সং, বুদ্ধিসমাইস্টিক সংস। আধুনিক পণ্ডিতগণের মতে চর্যাপদের প্রাচীন নাম কি ছিল? দেখেন পরীক্ষা আসে, আধুনিক পণ্ডিতগণের মতে চর্যাপদের প্রাচীন নাম কি ছিল? আধুনিক পণ্ডিতগণের মতে চর্যাপদের প্রাচীন নাম ছিল গীতিকোষ, চর্যা গীতিকোষ। আধুনিক পণ্ডিতগণের মতে চর্যাপদের আদি নাম কি ছিল? চর্যা গীতিকোষ। ওকে, এরপর আসি সংস্কৃত টিকাকারকগণের মতে, খেয়াল রাখবেন, সংস্কৃত টিকাকারকগণের মতে চর্যাপদের প্রাচীন নাম কি ছিল? চর্যাচর্য বিনিশ্চয়। এই চর্যাচর্য বিনিশ্চয় শব্দের অর্থ কি? কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়, কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। ওকে, এখন একটু আসি চর্যাপদের অনুবাদ। চর্যাপদের অনুবাদ হেডলাইন দেখেন, চর্যাপদের অনুবাদ। যাদের কাছে বই আছে বইটা একটু আন্ডারলাইন করলে হবে। চর্যাপদের অনুবাদ, চর্যাপদের অনুবাদ কি? চর্যাপদের অনুবাদ হচ্ছে চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে? চর্যাপদকে সর্বপ্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। এই জায়গাটা থেকে প্রশ্ন অনেক বইতে অনেকভাবে দেয়া আছে। এমডি আকাশ লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে দেখছেন ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে থেকে আমরা ম্যারাথন ক্লাস নেব ইনশাল্লাহ। যদি আপনাদের উপস্থিতি ভালো থাকে আমরা রেগুলার ক্লাস নেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত আমাদের এই ম্যারাথন ক্লাস চলবে এবং এই ম্যারাথন ক্লাসে আমরা ফার্স্ট থেকে লাস্ট, এ থেকে জেড সকল কিছু, বাংলা ব্যাকরণ, ফার্স্ট পেপার সব আলোচনা করব। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন ইনশাল্লাহ ক্লাসটা শেয়ার করবেন, বন্ধুদেরকে মেনশন করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? ওকে, তো আসি চর্যাপদ থেকে। এই প্রশ্নটা আমাদের অনেক বইতে কনফিউশন তৈরি করে, অনেকভাবে ভাবায়, অনেকভাবে চিন্তা করায়। চর্যাপদ গ্রন্থটি একটু খেয়াল করি। চর্যাপদ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কত সালে? চর্যাপদ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়, একটু খেয়াল করেন, প্রথম তিব্বতীয় ভাষায় প্রকাশিত হয় কার মাধ্যমে? প্রথম তিব্বতীয় ভাষায় প্রকাশিত হয় আমাদের এই কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তির মাধ্যমে। কিন্তু আমাদের অনেক বইতেই লেখা আছে প্রবোধচন্দ্র বাগচি। প্রবোধচন্দ্র বাগচিটা কে? প্রবোধচন্দ্র বাগচি হচ্ছে এই যে তিব্বতীয় গ্রন্থে এই যে অনুবাদ হয়েছে, এই অনুবাদের টিকাটি আবিষ্কার করেন কে? এই আমাদের প্রবোধচন্দ্র বাগচি। প্রবোধচন্দ্র বাগচি, প্রবোধচন্দ্র বাগচি, একটু খেয়াল করেন, প্রবোধচন্দ্র বাগচি। তাহলে চর্যাপদ গ্রন্থে একটু খেয়াল করি, চর্যাপদ গ্রন্থটি প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে? তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। আর যদি পরীক্ষা আসে এই চর্যাপদ গ্রন্থটি তিব্বতীয় ভাষা আবিষ্কার করছে কে? আবিষ্কার করছে এই প্রবোধচন্দ্র বাগচি। এই জায়গাটা কিন্তু অনেক কনফিউশন আছে। ওকে, এখন একটু আসি চর্যাপদ গ্রন্থ প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে? প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ করেন হাসনা জসিমউদ্দিন মওদুদ। হাসনা জসিমউদ্দিন মওদুদ, একটু খেয়াল করবেন। চর্যাপদ গ্রন্থটি এই অনুবাদ থেকে দুইটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে? সেটা হচ্ছে কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। আর এই তিব্বতীয় ভাষায় যে অনুবাদ করছে এই গ্রন্থটাকে টিকার আবিষ্কার করেন, এই গ্রন্থের টিকা আবিষ্কার করছে প্রবোধচন্দ্র বাগচি। আর এই চর্যাপদ গ্রন্থটি থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করে হাসনা জসিমউদ্দিন মওদুদ, হাসনা জসিমউদ্দিন মওদুদ। ওকে, এরপর একটু আসি আমরা এই যে চর্যাপদের প্রাচীন কবি এবং আধুনিক কবি। চর্যাপদের প্রাচীন কবি এবং আধুনিক কবি, খেয়াল করি চর্যাপদ গ্রন্থটির আধুনিক কবি এবং প্রাচীন কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীন কবি কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীন কবি, চর্যাপদের প্রাচীন কবিকে? চর্যাপদের প্রাচীন কবি হচ্ছে শবরপা। প্রাচীন কবির নাম কি? শবরপা। প্রাচীন কবির নাম কি? শবরপা। আর আধুনিক কবির নাম কি? আধুনিক কবির নাম হচ্ছে সরহপা বা ভুসুকুপা। সরহপা বা ভুসুকুপা, সরহপা বা ভুসুকুপা। এই ভুসুকুপা চর্যাপদ গ্রন্থে নিজেকে কি বলে দাবি করেছেন? এই ভুসুকুপা চর্যাপদে নিজেকে বাঙালি কবি বলে দাবি করেছেন। কি কবি? বাঙালি কবি। পরীক্ষা যদি প্রশ্ন আসে
চর্যাপদ গ্রন্থে কে নিজেকে বাঙালি কবি বলে প্রমাণ করেছেন বা কে নিজেকে বাঙালি কবি বলে পরিচয় করিয়েছেন? চর্যাপদ গ্রন্থে একমাত্র কবি যে নিজেকে বাঙালি কবি বলে প্রমাণিত করেছেন বা বাঙালি কবি বলে লিখেছেন, আজ বুসুকু বাঙালি বইলি নামে একটি তিনি লাইন লিখছে আজ বুসুকু বাঙালি বইলি। তাহলে এই ভুসুকু কি? এই ভুসুকুপা হচ্ছে একমাত্র বাঙালি কবি বলে নিজেকে চর্যাপদে রূপায়িত করেছেন বা প্রমাণ করেছেন। এই চর্যাপদে ভুসুকুপা দ্বিতীয় সর্বোচ্চ পদের রচয়িতা। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ কে লিখছে? দ্বিতীয় সর্বোচ্চ পদ লিখছে আমাদের এই ভুসুকুপা। কে লিখছে? ভুসুকুপা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীকে খেয়াল করি। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের প্রাচীন কবি কে? চর্যাপদের প্রাচীন কবি হচ্ছে লুইপা। চর্যাপদের প্রাচীন কবি কে? চর্যাপদের প্রাচীন কবি হচ্ছে লুইপা। তাহলে এটা কে বলছে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের প্রাচীন কবিকে লুইপা। তারপর লিখবেন পদকর্তাদের নামের শেষে এই যে পা থাকে, লুইপা, বুসুকুপা, কুকুরিপা, লারিডুম্বিপা, তাহলে পাটা কি? খেয়াল রাখতে হবে, আমরা আমাদের এই বর্তমান সময়ে যারা কবিতা লিখে তাদেরকে কবি বলে, যারা উপন্যাস লিখে তাদেরকে ঔপন্যাসিক বলে, যারা যারা কথা সাহিত্য লিখে তাদেরকে কথা সাহিত্যিক বলে। আর আমাদের এই তৎকালীন সময়ে যারা চর্যাপদে পদ লিখত তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো পদকর্তা বা পা বলা হতো। কি বলা হতো? সম্মানসূচকভাবে পা বলা হতো। সম্মানসূচকভাবে কি বলা হতো? সম্মানসূচকভাবে পা বলা হতো। পা নামের সাথে পা কথাটি যুক্ত হতো। ওকে, এখন আমরা একটু আসি চর্যাপদের পদ সংখ্যা। হেডলাইন করতে পারেন চর্যাপদের পদ সংখ্যা। চর্যাপদের পদ সংখ্যা। এই যে চর্যাপদের দেখেন, এটা একটা 1000 বছরের পুরনো সাহিত্য। এই চর্যাপদ গ্রন্থটা যখন আবিষ্কার হয় তখন অটোমেটিক্যালি এখান থেকে অনেকগুলো পৃষ্ঠা হারায় যায়, অনেকগুলো লাইন হারায় যায়, অনেকগুলো পৃষ্ঠা নষ্ট হয়ে যায়। হয়ে যাওয়ার পর চর্যাপদের গ্রন্থ পাওয়া যায়, চর্যাপদে পদ পাওয়া যায় কয়টি? এই কয়েক রকম আমাদের অনেকগুলো পৃষ্ঠা হারিয়ে যাওয়ার পর, অনেকগুলো পৃষ্ঠা নষ্ট হয়ে যাওয়ার পর চর্যাপদে সর্বমোট পদ পাওয়া গেছে 46.5টি। কয়টি? চর্যাপদে পদ পাওয়া গেছে 46.5টি। পরীক্ষা যদি প্রশ্ন আসে চর্যাপদে পদ পাওয়া যায় কয়টি? চর্যাপদে পদ পাওয়া গেছে 46.5টি। কয়টি? 46.5টি। এর মধ্যে 23 নং পদটা খণ্ডিত আকারে পাওয়া যায়। কি আকারে পাওয়া যায়? খণ্ডিত আকারে উদ্ধার হয়। আর 24, 25 এবং 48 নং পদগুলো পাওয়া যায়নি। 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। তাহলে আমি কি বললাম? 23 নং পদটি, 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। 23 নম্বর পদটা আংশিক অংশ পাইছে। আর 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। 24, 25 এবং 48 নম্বর পদ পাওয়া যায়নি চর্যাপদে। তাহলে 23 নং পদটি খণ্ডিত। 23 জন। কয়জন? 23 জন। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের লেখক কয়জন আছে? 23 জন। আর পদ কয়টা আছে? পদ আছে 50টা। পদ আছে কয়টা? 50টা। সবাই কি ক্লিয়ার? স্যার চর্যাপদের রচয়িতা কয়জন? 23 জন না 24 জন? এই তো, এটাই তো বললাম। চর্যাপদে যদি পরীক্ষা আসে চর্যাপদের রচয়িতা কয়জন, হবে 23 জন না 24 জন? দুইটাই কারেক্ট। তবে তোমাকে প্রশ্নে উল্লেখ করে দিবে, সাউন্ড প্রবলেম, কথা শোনা যায় না, কথা শোনা যায় না। সবাইকে এখন সাউন্ড শুনতে পাচ্ছ? সবাই কি ক্লিয়ার? সাউন্ড শুনতে পাচ্ছি সবাই? এখন শুনতে পাচ্ছেন সবাই? হৃদয় দেখো তো। কি কমেন্টে রিপ্লাই দাও। এখন কি ক্লিয়ার?
সবাই ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, বইয়ের দাম কত ভাইয়া? বইয়ের দাম হচ্ছে লাইব্রেরিতে 150 টাকা। বইয়ের দাম হচ্ছে লাইব্রেরিতে 150 টাকা। শুরু করেন ভাইয়া। বইয়ের দাম হচ্ছে লাইব্রেরিতে 150 টাকা। আর তোমরা যদি বইটি কেউ সংগ্রহ করতে চাও, তোমরা যদি কেউ বইটি সংগ্রহ করতে চাও, তোমরা যদি বইটি কেউ সংগ্রহ করতে চাও, যে মিহির জিকে দেখো, একটু খেয়াল করো, মিহির জিকে ফাইনাল সাজেশন, তোমরা যারা অনেকেই আছো যারা সাধারণ জ্ঞানের জন্য একটা ভালো ফাইনাল সাজেশন খুঁজছো বা শেষ মুহূর্তে সাধারণ জ্ঞান বইটাকে গুছিয়ে নিতে চাচ্ছ, তোমরা কিন্তু চাইলে মিহির জিকে ফাইনাল সাজেশন বইটা সংগ্রহ করতে পারো। আর আমাদের বাংলার জন্য যারা আছো, যে বাংলা ফাইনাল সাজেশন অ্যান্ড মডেল টেস্ট বই, এই বইটাতে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশ এবং 50 সেটের মডেল টেস্ট আছে। তো তোমরা যারা বাংলা ফাইনাল সাজেশন এর মডেল টেস্ট বইটা নিতে চাও, বইটার দাম হচ্ছে বাজারে 150 টাকা, 150 টাকা। আর তোমরা যারা আমাদের থেকে অর্ডার করতে চাও অথবা রকমারিতে অর্ডার করতে চাও, তোমরা অর্ডার করতে পারো। এই বইগুলো পাওয়া যাচ্ছে রকমারিতে। আর তোমরা যারা বিইউপিতে পরীক্ষা দেবে, স্পেশালি যারা বিইউপিতে পরীক্ষা দিবা, কোথায় পরীক্ষা দিবা? বিইউপিতে। যারা বিইউপিতে পরীক্ষা দিবা তারা ইংলিশ ভার্সন জিকের জন্য এই অদম্য বইটি সংগ্রহ করতে পারো, যেখানে ফাইনাল সাজেশন এবং মডেল টেস্টগুলো দেওয়া আছে ইংলিশ ভার্সনে। তো তোমরা এই তিনটা বই যদি একসাথে আমাদের কাছে অর্ডার করো, সেক্ষেত্রে মাত্র 600 টাকা দিয়ে অর্ডার করতে পারবা। তোমাকে ফ্রি ডেলিভারিতে তোমার বাসায় পৌঁছায় দিবে। তোমরা অর্ডার করতে 0181 444 অথবা 3392 এই নাম্বারে, অথবা আমাদের কমেন্ট বক্সে দেখো নাম্বার দেওয়া আছে পিন কমেন্টে, এই নাম্বারে যোগাযোগ করে বইটা সংগ্রহ করতে পারো। অথবা তোমরা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে বইটা সংগ্রহ করতে পারো। ওকে, কমেন্টে সবগুলো রিপ্লাই দাও। আমরা একটু এদিকে আসি। সবাই, আমরা যেটা বলছিলাম চর্যাপদের কবি নিয়ে আমরা বলছিলাম। ও, আপনারা প্রশ্ন করছিলেন যে সুকুমার সেন আর হচ্ছে 23 জন আর 24 জন নিয়ে প্রশ্ন। 23 জন আর 24 জন নিয়ে যাদের প্রশ্ন, আমি একটু আবারও বলছি, আমি তখন বলছি হয়তো শুনতে পারিনি, যে সুকুমার সেনের মতে চর্যাপদের পদসংখ্যা কয়টা? চর্যাপদের পদসংখ্যা হচ্ছে 51টা। কয়টা? 51টা। আর চর্যাপদে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদসংখ্যা হচ্ছে 50টি। কয়টি? 50টি। আর যদি বলা হয় চর্যাপদের লেখক কয়জন? লেখক বা পদকর্তা, লেখক লেখক বা পদকর্তা কয়জন? তাহলে সুকুমার সেন আসলে হবে 24 জন। আর যদি বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে হবে 23 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে কয়জন হবে? 23 জন। চোখে পানি দিয়ে আসো, যাও। সবাইকে ক্লিয়ার? এটা কোন টপিক্সের ক্লাস? এটা বাংলা বাংলা সাহিত্যের ইতিহাসের ক্লাস। বাংলা সাহিত্যের ইতিহাসের ক্লাস। ওকে, একটু আসি। চর্যাপদের সর্বোচ্চ পদের রচনা করেন কে? চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করেন কানহুপা। কে রচনা করেন? সর্বোচ্চ পদ রচনা করেন কানহুপা। তিনি কৃষ্ণাচার্য বা কৃষ্ণপাদ নামেও পরিচিত। তাহলে যদি পরীক্ষা আসে চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করেন কে, অপশনে আপনার কানহুপা নাই, আছে কৃষ্ণপা বা কৃষ্ণাচার্য, তাহলে আপনাকে রাইট অ্যান্সার নিতে হবে কি? কৃষ্ণাচার্য বা কৃষ্ণপা। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদের রচয়িতাকে আমরা একটু আগে পড়ছি, ভূসুকুপা। তিনি একমাত্র বাঙালি কবি বলে নিজেকে পরিচয় দিয়েছেন। তিনি চর্যাপদে 8টি পদ রচনা করেছেন একাই, এবং তার প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। তার প্রকৃত নাম কি? শান্তিদেব। তার প্রকৃত নাম কি? শান্তিদেব। প্রকৃত নাম কি? শান্তিদেব। মুইজ মুতাসিফ ইসলাম,
ক্লাসে আসছো ভাইয়া? ক্লাসটা একটু শেয়ার করো। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ক্লাসটা একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু মেনশন করো। ওকে, বলছি চর্যাপদ গ্রন্থটি, চর্যাপদ গ্রন্থ দেখো, চর্যাপদে যারা কোন পদের নাম পাওয়া যায়নি, চর্যাপদে কোন পদের নাম পাওয়া যায়নি, চর্যাপদে কোন পদের মানে কোন পদকর্তার নাম পাওয়া যায়নি। যে চর্যাপদে, চর্যাপদের নাম আছে, একটু খেয়াল করি, চর্যাপদের নাম আছে কিন্তু তার কোনো লেখা নাই, তার কোনো কি নাই, লেখা নাই। চর্যাপদে কি আছে, নাম আছে কিন্তু তার কোনো লেখা নাই। এরকম একজন মানুষের নাম কি, এরকম একজন মানুষ হচ্ছেন আমাদের এই লারি ডুম্বিপা। তার কি আছে, চর্যাপদে যার কোনো পদ পাওয়া যায়নি, চর্যাপদে যার কোনো পদ পাওয়া যায়নি, তার নাম হচ্ছে লারি ডুম্বি পা। তার লেখক পরিচিতিতে তার নাম আছে কিন্তু তার কোনো লেখা পাওয়া যায় নাই। ওকে, চর্যাপদে একমাত্র মহিলা কবি বা নারী কবি নাম কি, চর্যাপদে একমাত্র নারী কবি বা মহিলা কবির নাম হচ্ছে কুক্কুরিপা। নাম কি, কুক্কুরিপা। নাম কি, কুক্কুরিপা। চর্যাপদে দেখেন, প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয় জানা যায় কোন পদে, প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয় জানা যায়, প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয় জানা যায় কোথায়, প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয় জানা যায় চর্যাপদ গ্রন্থে। ভাইয়া আর ইউ আর সিউর এক্সাম, আগে প্লিজ শিক্ষা সাজেশনটা ফুল কভার করে দেন ভাইয়া, কেউ থাকুক বা না থাকুক। হ্যাঁ, আমি প্রতিদিন থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ প্রতিদিন ক্লাস হবে ভাইয়া, তোমরা ক্লাসটা করো। আর শিক্ষা বইটা যদি সংগ্রহ করে থাকো তাহলে সংগ্রহ আলহামদুলিল্লাহ, আর যদি সংগ্রহ না করে থাকো তাহলে এখনই দ্রুত সংগ্রহ করো। এই বইটাতে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশ এবং তার সাথে 50টি মডেল টেস্ট কিন্তু আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আমি আছি তোমার সাথে ইনশাল্লাহ। ওকে, আমাদের সাথে যারা যুক্ত আছেন অনেকে লিখছেন, নার্সিং এর জন্য ক্লাসটি ইফেক্টিভ হবে। অফকোর্স ইফেক্টিভ হবে, কারণ নার্সিং এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তো যারা নার্সিং এ আছো তারা অবশ্যই ক্লাসটি করবেন, যারা নার্সিং এ আছো তারা অবশ্যই ক্লাসটি করবেন। ওকে, আমরা একটু আসি যে চর্যাপদ দেখেন, চর্যাপদে বলছে চর্যাপদে একটি গানের সংকলন, চর্যাপদ কি, একটি গানের সংকলন। এর জন্য চর্যাপদ গ্রন্থকে বলা হয় ভজন সঙ্গীত। কি বলা হয়, ভজন সঙ্গীত। যদি পরীক্ষা আসে নিচের কোন গ্রন্থকে ভজন সঙ্গীত বলা হয়, নিচের কোন গ্রন্থকে ভজন সঙ্গীত বলা হয়, চর্যাপদকে কি বলা হয়, ভজন সঙ্গীত বলা হয়। কি বলা হয়, ভজন সঙ্গীত বা গানের সংকলন বলা হয়, ভজন সঙ্গীত বা গানের সংকলন বলা হয়। পরীক্ষায় আমি বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরীর সাথে, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরীর সাথে কোন গ্রন্থের মিল আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরীর সাথে এই চর্যাপদ গ্রন্থের 8 নং পদের কার, মণিমোহন বসুর 8 নং পদের সাথে বা 8 নং চর্যার সাথে আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী লেখার মিল আছে। তারপর আসি, চর্যাপদের প্রথম পদ কে লিখেন, চর্যাপদের প্রথম পদ লিখছে আমাদের লুই পা। চর্যাপদের প্রথম পদ কে লিখছে, লুই পা। তাহলে একটু দেখেন পদটার নাম ছিল কি, কায়া তরুবর পঞ্চমী ডাল চঞ্চল চি এ পৈঠকাল। কায়া তরুবর পঞ্চমী ডাল চঞ্চল চি এ পৈঠকাল, এটা হচ্ছে চর্যাপদের প্রথম 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 লাইন, চর্যাপদের প্রথম লাইন বা প্রথম পদ কে লিখছে, লিখছে লুই পা। কে লিখছে, লুই পা। এরপর আসি, চর্যাপদে কিছু প্রবাদ আছে, চর্যাপদে কি আছে, কিছু প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্য, কিছু প্রবাদ বাক্য আছে। এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রবাদ বাক্যগুলো সেগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এই বইতে। যেমন আপনা মাংসে হরিণা বৈরি, আপনা মাংসে কি, হরিণা বৈরি। মূলত হরিণ তার মাংসের সুস্বাদু মাংসের জন্য বিখ্যাত। তাহলে হরিণ বাঘ বা অন্য কোনো হিংস্র প্রাণীর কাছে বিখ্যাত বা হিংস্র প্রাণীর পছন্দের তালিকায় কেন থাকে, কারণ হরিণের মাংস খুব মজা। এই হরিণের মাংস স্বাদ বেশি হওয়ার কারণে নিজের শরীরে মাংসের কারণে সে বেশি শিকার হয় বাঘের হাতে। তাহলে বেশি শিকার হয় কার হাতে, বাঘের হাতে। কেন শিকার হয়, তিনি এই নিজের মাংসের কারণে। এর জন্য বলছে আপনা মাংসের জন্যই তিনি হরিণ সকলের কাছে শত্রু, যাকে বলছে আপনা মাংসে হরিণা বৈরী। এরপর দেখেন বলছে দুহিল দুধ কি বেন্টি সময়, দুহিল দুধ কি বেন্টি সময়, দুহিল দুধ কি বেন্টি সময়, এই কথাটার মানে হচ্ছে আমরা কথায় কথায় বলি যে কথার বলি, এই যে মুখের বলি আর হচ্ছে বন্দুকের গুলি, যখন একবার মুখ থেকে বের হয়ে যায় আর এটা সেটা ফেরত নেওয়া যায় না। মুখের বলি আর হচ্ছে কথার বলি আর হচ্ছে বন্দুকের গুলি একবার বের হয়ে গেছে, যেমন আমার এই মাত্র বের হয়ে গেছে, স্লিপ অফ টার্ন। ঠিক আছে, তাহলে বলছে একবার যখন, মানে এটা বুঝাইছে যে যখন যখন গাভী থেকে দুধ দোহানো হয় এই দুধ কখন আবার বাটের ভিতর দিয়ে প্রবেশ করানো যায় না, মূলত তার মানে এইটাই, এইটাই। স্যার এই সাজেশনটা এক্সাম এর আগে সাজেশন কমপ্লিট করে দেন ভাই, বইটা আছে আমার কাছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, আমরা এই সাজেশনটা কমপ্লিট করে দেব।
দেখেন দুহিলো দুধ বেন্টি সামাই, দুহিলো দুধ কি বেন্টি সামাই, বলছে দুহানো দুধ কি আর বাটির মধ্যে প্রবেশ করানো যায়, যায় না। বলছে হাড়িতে ভাত নাই নিতিয়া বেশি, মানে কি হাড়িতে ভাত নাই মানে খাবার নিজে খাইতে পায় না, অথচ তার বাসায় আত্মীয় স্বজনের অভাব নাই, আত্মীয় স্বজন লেগেই থাকে। কমেন্টে রিপ্লাইগুলো দিবা। ওকে, একটু আসি। বলছে বর্ষণ গুহিল কি, বর্ষণ গুহিল কি মো দুষ্ট বলদে, একটু খেয়াল করেন, বর্ষণ গুহিল কি কি মো দুষ্ট বলদে, মানে বলছে যে বর্ষণ গহিল কি মো দুষ্ট বলদে, বলছে বরং শূন্য গোয়াল ভালো, বরং ভালো শূন্য গোয়াল কি হবে আমার দুষ্ট বলদে, বরং ভালো শূন্য গোয়াল। আমরা বলি না কথায় কথায় যে শূন্য গোয়ালের সরি দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তাহলে এটাই বলতেছে যে বর্ষণ গহিল কিমো দুষ্ট বলদে, বরং ভালো শূন্য গোয়াল কি হবে আমার দুষ্ট বলদে। তাহলে এইটা হচ্ছে মূলত আমাদের এই চর্যাপদের কিছু উক্তি। 6টা মূলত উক্তি আছে, গুরুত্বপূর্ণ প্রবাদ আছে, এর মধ্যে এই প্রবাদগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই একটু এগুলো যাদের কাছে বই আছে একটু আন্ডারলাইন করে নেন, আর যাদের কাছে বই নেই তারা বইটা সংগ্রহ করে নিতে পারেন অথবা এখান থেকে নোট করে নিতে পারেন। ওকে, এখন একটু আসি। সবাই একটু দেখি। বলছে অন্ধকার যুগ, বাংলা সাহিত্যে আমরা প্রাচীন যুগে আসি, আমরা আমরা মধ্যযুগে চলে আসছি, একটু খেয়াল করি সবাই যে মধ্যযুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগে আমরা বলছিলাম প্রথম 150 বছরকে কি বলা হয়, বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম 150 বছরকে অন্ধকার যুগ বলা হয়। কি যুগ বলা হয়? অন্ধকার যুগ বলা হয়। এই অন্ধকার যুগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই যুগটা ছিল তুর্কি শাসন আমলের যুগ, তুর্কি শাসন আমলের যুগ। এই যুগে মূলত মুসলিম শাসন আমলে আমাদের এই বাংলাদেশে বা আমাদের এই অঞ্চল থেকে পরবর্তীতে কিন্তু যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা ছিল তারা কিন্তু নেপালে আশ্রয় নেয় এবং নেপালেই কিন্তু আমাদের এই গ্রন্থটা চলে যায়। তো আমাদের এই মধ্যযুগের প্রথম 150 বছরকে কি যুগ বলা হয়? তুর্কি যুগ বলা হয়। এই অন্ধকার যুগের সাহিত্যকর্মের মধ্যে যেমন আছে শূন্য পুরাণ, লিখেছেন রামাই পণ্ডিত। এই রামাই পণ্ডিত যে গ্রন্থটা লিখছে এটা মূলত হচ্ছে গদ্য এবং পদ্য মিশা, মানে গদ্য এবং পদ্য মিশ্রিত একটা কাব্য, যাকে বলা হয় যে চম্পু কাব্য। কি বলা হয়? চম্পু কাব্য। এটা মূলত ধর্ম পূজার শাস্ত্র গ্রন্থ নামে পরিচিত, ধর্মগ্রন্থ, ধর্ম পূজার শাস্ত্র গ্রন্থ নামে পরিচিত, ধর্মগ্রন্থ, শাস্ত্র, ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় শাস্ত্র গ্রন্থ নামে এই গ্রন্থটি পরিচিত। তাহলে একটু খেয়াল করেন, শূন্য পুরাণ লিখেছেন কে? রামাই পণ্ডিত। এগুলো মূলত অন্ধকার যুগের কাব্য। কোন যুগের কাব্য? অন্ধকার যুগের কাব্য। আমরা জানি যে এই যে 150 বছর যে অন্ধকার যুগটা ছিল, এই অন্ধকার যুগে নাকি তেমন কোনো সাহিত্যকর্ম রচনা হয়নি, না উল্লেখযোগ্যভাবে রচনা হয়নি, তবে কিছু কিছু গ্রন্থ রচনা হয়েছে, যার মধ্যে যেমন শূন্য পুরাণ, শেখ শুভদয়া, প্রকৃত পৈঙ্গল, এই গ্রন্থগুলো রচনা হয়েছে। আর এই গ্রন্থগুলো হচ্ছে চম্পু কাব্য। চম্পু কাব্য মানে কি? সেটা হচ্ছে গদ্য এবং পদ্য দুইটা মিক্স করে লেখা, এগুলোকে বলা হয় চম্পু কাব্য। গদ্য এবং পদ্য মিশ্রিত কাব্যকে কি বলা হয়? চম্পু কাব্য বলা হয়। কি লিখছেন ভাইয়া? নিয়মিত ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, নিয়মিত ক্লাস চাই ভাইয়া। রিকোয়েস্ট কি? কি লিখছেন ভাইয়া? রেগুলার কি এই একই টাইমে ক্লাস হবে? আগামীকালকে হবে না শুধু ক্লাস, সপ্তাহে সোমবার ব্যতীত সপ্তাহে প্রত্যেক দিনই এই টাইমে ক্লাস হবে। সোমবার ব্যতীত, সোমবার আর শুক্রবার ব্যতীত প্রত্যেক দিনই এই টাইমে ক্লাস হবে সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায় সপ্তাহে রেগুলার ক্লাস হবে, 7টা বা 7:30টায়। ঠিক আছে? ওকে ভাইয়া, আর ইউর জন্য এগুলা কি ইম্পর্টেন্ট? অফকোর্স ইম্পর্টেন্ট। আর ইউতে বিগত বছরের প্রশ্ন দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন দেখেন, এই যে চর্যাপদ থেকে প্রশ্ন আসছে, চর্যাপদ থেকে বিগত বছরের প্রশ্ন আসছে। ওকে, আমরা একটু আসি। তো দেখেন আমরা সুলতানি যুগে আসি একটু। সুলতানি যুগ, সুলতানি যুগ কোনটা? সুলতানি যুগ হচ্ছে 1351 থেকে 1575 পর্যন্ত হচ্ছে সুলতানি যুগ, বাংলা সাহিত্যে সুলতানি যুগ। এই সুলতানি যুগটা বিখ্যাত মূলত অনুবাদ সাহিত্যের জন্য। কি সাহিত্যের জন্য? অনুবাদ সাহিত্যের জন্য। বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্যে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন এই আলাউদ্দিন হুসাইন খাঁ। আলাউদ্দিন হুসাইন খাঁ, সবাই একটু নোট করে রাখেন। বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্যের জন্য পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন কে? আলাউদ্দিন হুসাইন খাঁ। আলাউদ্দিন হুসাইন খাঁ।
খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি? হ্যাঁ, খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ওকে, এরপর দেখি মধ্যযুগের অন্যতম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের অন্যতম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এটি সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ। বাংলা সাহিত্যে যদি পরীক্ষা আসে যে বাংলা সাহিত্যে প্রথম খাঁটি বাংলা ভাষায় রচিত গ্রন্থের নাম কি? প্রথম খাঁটি বাংলা ভাষায় রচিত গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন। আমাদের 6 তারিখ এক্সাম, তাহলে কি কবে স্যার? হ্যাঁ, আমরা এই 6 দিন আমরা ক্লাস নিব, কোনো সমস্যা নাই। বরু চণ্ডীদাস রচনা করেন। হ্যাঁ, আসতেছি ভাইয়া। প্রিয়া যারা যুক্ত আছে আমাদের সাথে, আমরা 6 তারিখে আমরা প্রতিদিনই ক্লাস নেব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। সবাই আগামীকালকে শুধু ক্লাসটা হবে না, আগামীকাল ছাড়া প্রতিদিনই ক্লাস হবে। একটু খেয়াল করি, যেমন আমরা বললাম মধ্যযুগের অন্যতম সাহিত্যকর্ম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তনের বৈশিষ্ট্য কি? এটি হচ্ছে সর্বজন স্বীকৃত প্রথম বাংলা ভাষায় রচিত কাব্যগ্রন্থ। আমরা খেয়াল করলে দেখব যে আমাদের চর্যাপদ গ্রন্থটাও বাংলা ভাষায় রচিত, প্রাচীন বাংলার গ্রন্থ। কিন্তু এইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে এটা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষায় লেখা। আমাদের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে যে এটি হচ্ছে আলো আধারীর ভাষা। মূলত বাংলা ভাষায় স্বীকৃত এবং সকলের কাছে স্বীকৃত কাব্যগ্রন্থের নাম হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন এই গ্রন্থটা নিয়ে আমরা আরেকটু বলি যে এর আগে আমাদের যতগুলো গ্রন্থ ছিল সবগুলো গ্রন্থই আমরা দেখছি বাংলা ভাষায় যে গ্রন্থগুলো ছিল, যেমন চর্যাপদ গ্রন্থতে 23 জন, মতান্তরে 24 জন লেখক বা পদকর্তা ছিলেন। কিন্তু আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটিতে আমরা দেখতে পাই এখানে একজন কেবল লেখক। লেখক কয়জন? একজন। এর রচয়িতার নাম কি? বরু চণ্ডীদাস। রচয়িতার নাম কি? বরু চণ্ডীদাস, যার ছদ্মনাম হচ্ছে অনন্ত বরু। তাহলে আমরা দেখলাম বাংলা সাহিত্যে আজকে ম্যারাথন ক্লাস কতক্ষণ হবে? আজকে ম্যারাথন ক্লাস বাংলা সাহিত্যের ইতিহাস সবটা শেষ হওয়ার আগ পর্যন্ত হবে। ঠিক আছে, বাংলা সাহিত্যের ইতিহাস সবটা শেষ হওয়ার আগ পর্যন্ত হবে। যখনই আমার ক্লাসগুলো হবে তখনই আপনারা একটু খাবার টাবার, হালকা পানি, বিস্কিট নিয়ে বসবেন। ঠিক আছে, রিভিশন ক্লাস যেহেতু আমরা লং টাইম নিতে চাচ্ছি। ঠিক আছে, তো একটু খেয়াল করি। তো আমরা বললাম যে বাংলা সাহিত্যে মধ্যযুগের যখন আছে শ্রীকৃষ্ণ কীর্তন, এই গ্রন্থটা কে লিখছে? শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটা লিখছে বরু চণ্ডীদাস। এটা হচ্ছে একক কবি কর্তৃক রচিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন। স্যার এটার পিডিএফ দেওয়া যাবে কি? আপনারা যারা শিক্ষা ফাইনাল সাজেশন বইটি সংগ্রহ করেন না, অবশ্যই শিক্ষা ফাইনাল সাজেশন বইটা সংগ্রহ করবেন। আশা করি আপনি বইটা সংগ্রহ করলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। তবে যদি আজকের ক্লাস যদি 200 শেয়ার হয়, ইনশাল্লাহ আমাদের এই বাংলা সাহিত্যের ইতিহাসের সম্পূর্ণ ক্লাসটা আমাদের শিক্ষা বইয়ের পিডিএফ আপনাদেরকে আমরা দিয়ে দিব। আমাদের শিক্ষা পেজের মধ্যে আমরা এই শিক্ষা পেজের মাধ্যমে আমরা দিয়ে দিব। যদি আজকের ক্লাস 200 শেয়ার হয়, কত শেয়ার? 200 শেয়ার। 200 শেয়ার যদি হয়, শিক্ষা পেজ থেকে যদি আজকে 200 শেয়ার হয়, ইনশাল্লাহ আজকের ক্লাস আমরা সম্পূর্ণ পিডিএফ দিয়ে দিব। অলরেডি 125টা শেয়ার হয়েছে, আর মাত্র 75টা শেয়ার হইলেই আমরা ইনশাল্লাহ এই পিডিএফটা, এই আজকের টপিক্সের পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। 200 শেয়ার করে ফেলেন সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করেন আপনার বিভিন্ন গ্রুপগুলোতে একটু শেয়ার করেন, তাহলেই হয়ে যাবে। ওকে, 125টা শেয়ার হয়েছে। 200 শেয়ার হলেই আমরা আজকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, সম্পূর্ণ এই যুগ ইতিহাসটা আমরা পিডিএফ দিয়ে দিব। নিজে থাকলে হবে না, বন্ধুদেরকে একটু শেয়ার করতে হবে, কারণ অডিয়েন্স না থাকলে তো ক্লাস নিয়ে ভালো লাগবে না, তাই না? ওকে, আমরা আসি মধ্যযুগের অন্যতম গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, যে গ্রন্থটি একক কবি কর্তৃক রচিত। এই গ্রন্থটি রচনা করেছিলেন বরু চণ্ডীদাস, যার ছদ্মনাম হচ্ছে অনন্ত বরু, বা আদি কবি, বাংলা সাহিত্যের আদি কবি বা প্রাচীন কবি বলা হয় এই বরু চণ্ডীদাসকে। যেমন আমাদের এই চণ্ডীদাস নিয়ে সমস্যা আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস হচ্ছে 3 জন। কয়জন? 3 জন। তার মধ্যে প্রাচীনতম কবি হচ্ছে আমাদের এই বরু চণ্ডীদাস। একটু আসি, কাব্যটি বাংলা ভাষায় রচিত কোন লেখকের একক গ্রন্থ। পুঁথিতে একটি চিরকুট পাওয়া যায়, যে গ্রন্থ নামকরণ করা হয়েছে এই চিরকুটের নাম অনুসারে। চিরকুটে পাওয়া গিয়েছিল শ্রীকৃষ্ণ সন্দব্য। ক্লাসগুলো কি ইউটিউবে কোনো চ্যানেলে পাবো? হ্যাঁ, অফকোর্স পাবেন। ক্লাসগুলো আপনি রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে পাবেন। কোন চ্যানেলে? রাশেদ স্যার
রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে যাবেন। এই রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি জাস্ট আপনি ইউনিভার্সিটি প্লে লিস্টে যাবেন। ইউনিভার্সিটি প্লে লিস্টে গেলে আপনি এই ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে ওকে, আমরা একটু আসি 1909 সালে। কয় সালে? 1909 সালে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের এক গৃহস্থলঘরের গোয়াল ঘরের চালা বা গরুর ঘরের চালা থেকে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ এই গ্রন্থটি আবিষ্কার করেন। তাহলে আমরা একটু খেয়াল করি যে আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কে আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। আর চর্যাপদ আবিষ্কার করেন কে? চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কার করছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। আর শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করছে কে? শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার করেছে ডক্টর আমাদের বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। ডক্টর না, এটা হবে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? একটু খেয়াল করি, আমাদের চর্যাপদ গ্রন্থ এবং শ্রীকৃষ্ণ কীর্তন এই দুইটা গ্রন্থই খেয়াল রাখবেন। চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন দুইটা গ্রন্থই 1916 সালে বঙ্গীয় পরিষদ থেকে প্রকাশিত হয়। 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 1900 কত সালে? 16 সালে। এই যে এই বইটা থেকে আপনাদেরকে পড়াচ্ছি। যারা এখনো এই বইটা সংগ্রহ করেন নাই, লাইব্রেরিতে গিয়ে একবার হলো দেখবেন, অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমাদের শিক্ষা পেজ থেকে ছবি তুলে নিতে পারেন। ছবি তুলে নিয়ে এই বইটা আপনি লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেবেন। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অতিরিক্ত অংশ, সাহিত্য এবং ব্যাকরণের চমৎকার টপিকগুলো এখানে সবগুলো গুছিয়ে দেওয়া আছে, টেকনিকে দেওয়া আছে। এবং একই সাথে আপনার 50 সেট মডেল টেস্ট দেওয়া আছে। মডেল টেস্ট হিসাবে আপনি এই বইটি পড়তে পারেন। বইটার নাম হচ্ছে শিখা। নাম কি? শিখা, বাংলা ফাইনাল সাজেশন এন্ড মডেল টেস্ট। বইয়ের নামই আগুন। শিখা শব্দের সমার্থক শব্দ কি? আগুন। এই আগুন থেকে পরীক্ষায় আপনার প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো যারা সংগ্রহ করেন নাই অবশ্যই বইটা সংগ্রহ করে নেবেন, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষার প্রশ্ন পাবেন। ওকে, আমরা আসি। এই যে বললাম 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই বসন্তরঞ্জন রায় এই বিদ্যুৎ বল্লভ 13 খণ্ডে এই গ্রন্থটি প্রকাশ করেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থে কয় খণ্ড? শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি 13 খণ্ডে প্রকাশিত। ঝুমুর জাতীয় লৌকিক নাটগীতির সংকলন হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন। এই গ্রন্থের বিষয় কি? রাধা কৃষ্ণের প্রেম। এই গ্রন্থের বিষয়বস্তু হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম। বাংলা সাহিত্যের মধ্যযুগে দেখেন, একটু খেয়াল করি, বাংলা সাহিত্যের মধ্যযুগে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক সাহিত্য, একটা হচ্ছে অনুবাদ সাহিত্য। একটা হচ্ছে মৌলিক সাহিত্য, একটা হচ্ছে অনুবাদ সাহিত্য। একটু খেয়াল করি সবাই, মৌলিক সাহিত্যটা কি? মৌলিক সাহিত্যটা হচ্ছে মূলত যেগুলো নর্মালি লেখা হয়, লিখিত সাহিত্য, সেগুলোকে আমরা বলি মৌলিক সাহিত্য। আর যেগুলো আরেকটা লেখা থেকে অনুবাদ করে বাংলা ভাষায় ট্রান্সলেট করে আনা হয়, সেগুলোকে বলা হয় অনুবাদ সাহিত্য। তাহলে একটু খেয়াল করি, মৌলিক সাহিত্যের মধ্যে আছে বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, লোক সাহিত্য, নাচ সাহিত্য। এগুলো হচ্ছে মৌলিক সাহিত্য। এগুলো কি সাহিত্য? মৌলিক সাহিত্য। এরপর একটু আসি যে এই যে বৈষ্ণব পদাবলী, খেয়াল করবেন বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলী কি? বাংলা সাহিত্যে যদি বলা হয় মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যকর্মের নাম কি? মধ্যযুগের কিন্তু শ্রেষ্ঠ সাহিত্যকর্মের নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। আমরা অনেকেই এই প্রশ্নটা শ্রীকৃষ্ণ কীর্তন দিয়ে মাইরা দিব না। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের, মনে রাখবেন, শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের একক কবি কর্তৃক রচিত প্রথম গ্রন্থ এবং বাংলা সাহিত্যে খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদ আবিষ্কার হয় 1907 সালে। হ্যাঁ, চর্যাপদ 1907 সালে আবিষ্কার হয়। আর শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয় 1909 সালে। 1909 সালে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয় 1909 সালে। চর্যাপদ আবিষ্কার হয়েছে 1907 সালে। ঠিক আছে, তো একটু খেয়াল করি, এই চর্যাপদ গ্রন্থটা হচ্ছে 1907 সালে, আর শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে 1907 সালে। মাথায় রাখবেন, দুইটা গ্রন্থই প্রকাশিত হয়েছে। এই যে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন
দুইটা গ্রন্থই প্রকাশিত হয়েছে 1916 সালে। কত সালে? 1916 সালে। চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন দুইটা গ্রন্থ 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়, মাথায় রাখবেন। ওকে, এখন একটু আসি চর্যাপদে। দেখেন মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যকর্মের নাম হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যকর্মের নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। আর মধ্যযুগের একক কবি কর্তৃক রচিত গ্রন্থের নাম হচ্ছে আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন। এরপর আসি বিদ্যাপতি। বিদ্যাপতি হচ্ছে ব্রজবুলি ভাষার স্রষ্টা। ব্রজবুলি ভাষাটা কি ভাই? ব্রজবুলি ভাষা হচ্ছে মৈথিলি এবং পালি এবং মৈথিলি ভাষা একবারে মিশ্রিত হয় যে ভাষাগুলো, সেগুলোকে বলা আমরা ব্রজবুলি ভাষা বলি। যেমন তিনি বৈষ্ণব পদাবলী রচনা করেন। বৈষ্ণব পদাবলী রচয়িতাকে, এই বৈষ্ণব পদাবলী, এই যে মধ্যযুগের শ্রেষ্ঠ গ্রন্থ বৈষ্ণব পদাবলী, এটা রচয়িতা হচ্ছে আমাদের এই বিদ্যাপতি। রচয়িতাকে বিদ্যাপতি। তার উপাধি কি ছিল? এই বিদ্যাপতির উপাধি ছিল কবি কণ্ঠহার। বিদ্যাপতির উপাধি কি ছিল? কবি কণ্ঠহার। এরপর আসি চণ্ডীদাস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস হচ্ছে কয়জন? 3 জন। একটু আগে বলছি, বরু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস। এর মধ্যে প্রাচীনতম কবি হচ্ছে বা প্রাচীনতম চণ্ডীদাস হচ্ছে বরু চণ্ডীদাস। প্রাচীনতম চণ্ডীদাসের নাম কি? বরু চণ্ডীদাস। বরু চণ্ডীদাস। এখন একটু খেয়াল করি চণ্ডীদাসের বিখ্যাত উক্তি। চণ্ডীদাসের বিখ্যাত উক্তি কি? যেমন সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, এটা কার উক্তি? চণ্ডীদাসের উক্তি। একবার পরীক্ষা প্রশ্ন আসছে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, উক্তিটি কার? অনেকেই আমরা উত্তর করছি এই উক্তিটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। আসলে না, এই উক্তিটি হচ্ছে চণ্ডীদাসের। কার? চণ্ডীদাসের। সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, উক্তিটি কার? চণ্ডীদাসের। এরপর আসি সই কে শুনাইল শ্যাম নাম। সই কে শুনাইল শ্যাম নাম, তাহলে এই উক্তিটি কার? এই উক্তিটিও চণ্ডীদাসের। সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমানি আঙিনা দিয়া। যেমন একটা গান আছে বাংলায়, আমাদের বাংলায় একটা বর্তমান সময়ের একটা গান আছে। হৃদয় দেখো তো প্রশ্ন, হৃদয় দেখো তো তুমি কই আছো? একটু খেয়াল করি সবাই। যেমন আমাকে রেখেই ক্লাস নিয়ে ফেললেন স্যার, আমি তো ক্লাসের আপডেট দিয়েছি, আপনার ক্লাসে না থাকলে কি করবো বলেন ভাইয়া? ওকে, পিডিএফ কই পাওয়া যায়? পিডিএফ পাওয়া যায় শিখা পেজে। যদি ক্লাসটা সর্বোচ্চ শেয়ার হয়, আজকে 200 শেয়ার হলে আমরা বলছি আমাদের এই বইয়ের জাস্ট এই সাহিত্যের পার্টটার উপর আমরা একটা পিডিএফ দিব। ভাই ভাবতাম লালন শাহ, না লালন শাহ না, এটা চণ্ডীদাসের। এরপর একটু খেয়াল করি, আমাদের একটা বাংলা গান আছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। এটা গান আছে না? তো এইরকম যে গান আছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, বুক আমার ফাইটা যায়। তাহলে এই গান কই থেকে আসছে? এই গান মূলত আসছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। দেখেন এই গান লিখে গেছে কে? আমাদের চণ্ডীদাস। এই গান লিখছে কে? চণ্ডীদাস। চণ্ডীদাস লিখছে সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। তাহলে এই উক্তি থেকে মূলত পরবর্তীতে মূলত আমাদের এই গানটা আসে, যে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, বুক আমার ফাইটা যায়। মোবাইলটা বন্ধ হয়ে গেল, একটু চার্জে লাগাইলে না, লাগাও। একটু লাইনে থাকি সবাই, আমরা একটু সবাই একটু কষ্ট করে লাইনে থাকি। আমাদের ক্যামেরাটা চার্জ শেষ হয়ে গেছে, এর জন্য অফ হয়ে গেছে। 1 মিনিট লাগবে, আমরা ক্যামেরাটা আবার একটু অন করতেছি। সবাই একটু 1 মিনিট একটু ধৈর্য ধরি। ইনশাল্লাহ আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হচ্ছে। স্যার এর চেয়ে বেশি আমি গাইতেছি এখন। হ্যাঁ গাও, সমস্যা নাই। স্যার দেখা যায় না। ভাইয়া একটু অপেক্ষা করো, আমাদের ক্লাসটা অফ হয়ে গেছে, আমাদের ক্যামেরাটা অফ হয়ে গেছে, চার্জে দেওয়া হয় নাই ক্যামেরাটা। ক্যামেরা একটু এখনই অন হচ্ছে, 1 মিনিট একটু অপেক্ষা করো। গান জানলেই হয় না, হিস্ট্রি জানতে হয়, ঠিক আছে? ওকে, ফাইটা যায় আমার বুক ফাইটা যায়, ফাইটা যাবে, বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে বুক ঠিকই ফাইটা যাবে। খালি গায়ে আসছো, বুঝি না কোন চান্স। একটু অপেক্ষা করি ভাইয়া, গান শোনান ততক্ষণ। কি গান শুনবেন বলেন? কি গান শুনতে চান আপনারা? আপনারা কি গান শুনবেন?
এই যে আমরা চলে আসছি, ক্লাস কিন্তু আবার চলে আসছে। সো গান শোনাশুনি বন্ধ করে ক্লাসে আসেন। এই যে আমরা চলে আসছি ক্লাসে, একটু সবাই একটু ক্লাসে আসি। ওকে, একটু সবাই খেয়াল করি। যেমন জ্ঞান দাস, আমরা কি বললাম? জ্ঞান দাস। জ্ঞান দাস হচ্ছে এই আমাদের আমাদের চণ্ডীদাসের সাধক হচ্ছে জ্ঞান দাস। চণ্ডীদাসকে যেমন ওই যে আমরা বলছিলাম সবার উপর মানুষত্ব তাহার উপর নাই, এগুলো লিখছে কে? চণ্ডীদাস লিখছে। তাহলে চণ্ডীদাসের সাধক কে ছিল? এই জ্ঞান দাস। এই জ্ঞান দাস মূলত ছিলেন একজন শিল্পী। কি ছিলেন? শিল্পী। তার উক্তিগুলো কি ছিল দেখেন, তার বিখ্যাত উক্তি ছিল, রূপ লাগি আখি জুড়ে, গুণে ভরে মন, সুখের লাগিয়া এগোর বান্ধনু, আনলে পুরিয়া যায়। মানে অনল মানে হচ্ছে আগুন, বলতে সুখের লাগি এগোর বাঁধছে, আগুনে পুড়া যায়। মূলত আমাদের অনেক ফ্যামিলিতে দেখবেন যে বিয়ে শাদী করে সুখের জন্য, কিন্তু পরে আগুনে সংসার পুড়া যায়। ওই জিনিসটাকে মূলত আমাদের জ্ঞান দাস এখানে ফুটাই তুলছে। সুখের লাগে এগোর বান্দিনু, আনলে পুড়িয়া যায়, বা অনলে পুড়িয়া যায়। ঠিক আছে, আগুনে পুড়িয়া যায়। অনুবাদ গ্রন্থ দেখেন, বাংলা সাহিত্যে অনুবাদ গ্রন্থ একটু খেয়াল করি। বাংলা সাহিত্যে অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে। পরীক্ষা প্রশ্ন আসে, বাংলা সাহিত্যে অনুবাদ যুগের, বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্য রচনা হয় বা অনুবাদ সাহিত্যের সূচনা হয় কোন যুগে? বাংলা সাহিত্যে অনুবাদ যুগের সূচনা হয় বা বাংলা সাহিত্যে অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে। কোন যুগে? মধ্যযুগে। আর যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কি, তাহলে হবে কাব্য। তাহলে কি হবে? কাব্য। সংস্কৃত ভাষা থেকে অনুবাদ করা হয়েছে রামায়ণ, মহাভারত এবং শ্রীমত ভগবত। ভগবত, শ্রীমত ভগবত, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা মূলত নেওয়া হয়েছে সংস্কৃত ভাষা থেকে। তাহলে সংস্কৃত ভাষা থেকে অনুবাদ করা হয়েছে কয়টা গ্রন্থ? সেটা হচ্ছে রামায়ণ, মহাভারত এবং ভগবত। ঠিক আছে, এখন একটু আসি ডাক ও খনার বচন। ডাক ও খনার বচন, এখান থেকে পরীক্ষা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্ন একটা আসছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্ন আসছিল এইটা, কোনটা যেন, এই যে দেখেন, এই লাইনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর পরীক্ষা প্রশ্ন আসছে। যে বলেন যে এখান থেকে প্রশ্ন আসে কিনা, যে শনিতে 7, মঙ্গলে 3 আর বাকি সব 3 দিন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিইউতে আসছে গত বছর। এটা ডিইউতে কিন্তু এই প্রশ্নটা আসছে, যে শনিতে 7, মঙ্গলে 3 আর বাকি সব দিন দিন। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন। দেখেন, ডাক ও খনার বচন থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ডাক আর খনার বচনটা কি? ডাক ও খনার বচনটা মূলত হচ্ছে বাংলা সাহিত্যে, একটু খেয়াল করবেন, বাংলা সাহিত্যে কিছু কিছু প্রবাদ বাক্য আছে, যেগুলো কোনো লিখিত প্রবাদ বাক্য না, মূলত এগুলো বিভিন্ন মানুষের মুখে মুখে রচিত। যেমন গ্রামের মায় ঝি অথবা কৃষকদের মুখে মুখে রচিত যে গ্রন্থগুলো আছে বা প্রবাদ বাক্যগুলো আছে, সেগুলোকে বলা হয় যে ডাক ও খনার বচন। ঠিক আছে, গুচ্ছতেও আসছিল একটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে ডাক ও খনার বচন দেখেন, ডাক ও খনার বচন থেকে 2টা প্রশ্ন আসছে গত বছর। যেমন বৌদ্ধ সমাজের ডাকের বচন উৎপত্তি হয়েছে। তাহলে কোন সমাজে, পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কোন সমাজে ডাক ও খনার বচনের উৎপত্তি হয়েছে, তাহলে বৌদ্ধ সমাজে এই যে ডাকের বচন বা খনার বচনের উৎপত্তি হয়েছে। ডাকার্ণব গ্রন্থে ডাকের বৌদ্ধত্বের প্রমাণ। এই ডাকার্ণব গ্রন্থের মধ্যে মূলত ডাকার্ণব গ্রন্থের মধ্যে মূলত এই গ্রন্থের এই প্রবাদগুলোর প্রমাণ আছে। এগুলো দেখেন, কৃষক ও বৌজি এসেছে বৌসজির কণ্ঠস্বর থেকে এই গ্রন্থটি, মানে এই বিষয়টি আসছে। মানে আমি যেটা বললাম যে কৃষক এবং বৌজি, মানুষের মুখে মুখে রচিত যে গ্রন্থগুলো আছে, কথাগুলো আছে, সেগুলোকে বলা হয় ডাক ও খনার বচন। ওকে, দেখেন বলছে আনুমানিক অষ্টাদশ থেকে দ্বাদশ শতাব্দীতে এই গ্রন্থগুলো রচিত হয়। অষ্টাদশ থেকে দ্বাদশ শতাব্দীতে। তাহলে কোন সময় এই ডাক ও খনার বচন রচিত হয়? ডাক ও খনার বচন রচনা হয়েছিল আনুমানিক অষ্টাদশ থেকে দ্বাদশ শতাব্দীতে রচিত হয়েছে ডাক ও খনার বচন। দেখেন, কিছু গুরুত্বপূর্ণ খনার বচন আমি বলি, একটু খেয়াল করেন। যেমন আছে, একে তো নাচনি বুড়ি তার উপর ঢোলে বাড়ি। পরীক্ষা আসে আরেকটা, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। আরেকটা আছে, মেয়ে নষ্ট ঘাটে ছেলে নষ্ট হাটে, নিজের বেলায় আটিসাটি পরের বেলায় চিমটি কাটি, শনিতে 7, মঙ্গলে দিন আর বাকি সব দিন দিন। তারপর আছে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তারপর আছে, যদি থাকে বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ বা গাং সাঁতরাইতে কতক্ষণ। এরপর পরীক্ষা আসে, গাছে গাছে আগুন জ্বলে, বৃষ্টি হবে খনায় বলে। তাহলে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ খনার বচন। এগুলো কি গুরুত্বপূর্ণ খনার বচন। এরপর আসি আধুনিক যুগ, বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এই যুগটা দিয়ে আমরা আজকের ক্লাসে
এখান পর্যন্ত শেষ করব ইনশাল্লাহ। যারা আমাদের সাথে ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন, ইনশাল্লাহ আর কিছুক্ষণ অপেক্ষা করেন, আমরা আপনাদেরকে বাংলা সাহিত্যের ইতিহাসটা শেষ করে দেব, কারণ সময় আর বেশি দিন নাই। তো আপনাদের এই গ্রন্থগুলো একটু শিখতে হবে, এগুলো শিখতে হবে, শিখে পরীক্ষা দিতে হবে। দেখেন আধুনিক যুগ, কি বললাম, আধুনিক যুগ। যেমন দেখেন মানবীয় আবেদন মুখ্য আধুনিক যুগ, আমরা জানি, সমস্যা নেই। এগুলো উপমহাদেশের প্রথম ছাপাখানা সৃষ্টি হয় কত সালে? উপমহাদেশের প্রথম ছাপাখানা সৃষ্টি হয় 1498 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর মিশনারিতে বাংলার জন্য শ্রীরামপুর মিশনারিতে প্রথম ছাপাখানা তৈরি হয় 1800 খ্রিস্টাব্দে। এই 1800 খ্রিস্টাব্দে ছাপাখানা সৃষ্টির মাধ্যমেই মূলত বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয়। বাংলা সাহিত্যে আধুনিক যুগে আমরা কি কি পাই? বাংলা সাহিত্যে আধুনিক যুগে আমরা গদ্য ছন্দের রচনা পাই। কি পাই? গদ্য ছন্দের রচনা পাই। বাংলা সাহিত্যে আধুনিক যুগে আমরা ছাপার অক্ষরে বই পাই, ছাপার অক্ষরে বই পাই। আর সেই ছাপাখানা তৈরি হয়েছিল শ্রীরামপুর মিশনারিতে, সেই ছাপাখানা তৈরি হয়েছিল আমাদের শ্রীরামপুর মিশনারিতে 1800 খ্রিস্টাব্দে। পরবর্তীতে আমরা দেখতে পাই আমাদের এই একটা প্রশ্ন আসছে, বাংলাদেশে প্রথম ছাপাখানা সৃষ্টি হয় কোথায়? বাংলাদেশে প্রথম ছাপাখানা সৃষ্টি হয় কোথায়? বাংলাদেশে প্রথম ছাপাখানা সৃষ্টি হয় কোথায়? স্যার শিখা প্রশ্ন ফাঁস করে দেয়া লাইব্রেরি, সরি রাশেদ স্যার পাইছি। স্যার এবছর আসবে না? হ্যাঁ এবছর আসতে পারে, আসবে না কেন? এই এডমিন ভাইয়া আর এই খেয়াল করেন বাংলা লিটারেচার পড়া খুব কভার করে দেন ভাইয়া আজকে। হ্যাঁ আজকে লিটারেচার শেষ। ওকে একটু খেয়াল করি কথা, কমেন্ট আমরা একটু খেয়াল করি, এদিকে আসি। দেখেন রংপুরে বার্তাবহ যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে প্রথম ছাপাখানা সৃষ্টি হয়। অনেকে পরীক্ষা আসে যে বাংলাদেশে প্রথম ছাপাখানা তৈরি হয় কোথায়? অনেকে আমরা মনে করি গাজীপুরে, ওই যে টাকশাল আছে গাজীপুরে, তার মানে গাজীপুরে, তাই না? না গাজীপুরে হবে না, হবে কোথায়? হবে রংপুরে। তাহলে একটু খেয়াল করি, রংপুরে প্রথম বার্তা বাহক যন্ত্রটি কোথায়, যে ছাপাখানা, বাংলাদেশের প্রথম ছাপাখানা তৈরি হয় কোথায়? রংপুরে 1848 সালে। এটা একটু নোট করে রাখেন, পরীক্ষা আসছে একবার, এবারও আসতে পারে। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থের নাম হচ্ছে, মানে ছাপা হয়েছে প্রথম গ্রন্থের নাম হচ্ছে কথোপকথন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গল্প গ্রন্থের নাম কি? গল্প গ্রন্থের নাম হচ্ছে ইতিহাসমালা। গল্প গ্রন্থের নাম কি? ইতিহাসমালা। দেখেন এই দুইটা প্রশ্ন কিন্তু কাছাকাছি। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ বলছে, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ, আরেকটা বলছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গল্প গ্রন্থ, গল্প সংগ্রহ। খেয়াল রাখতে হবে প্রশ্ন কি বলছে, এটা খেয়াল রাখতে হবে। প্রথম গ্রন্থ হলে হবে কথোপকথন, আর প্রথম মুদ্রিত গ্রন্থ বললে হবে ইতিহাসমালা। কি হবে? ইতিহাসমালা। দেখেন একটু খেয়াল করি, প্রথম বাংলা পত্র সাহিত্যের নাম কি? প্রথম বাংলা পত্র সাহিত্যের নাম হচ্ছে লিপিমালা। লিখছেন রামরাম বসু। লিখেছেন কে? রামরাম বসু। এরপর একটু আসি আমরা, বাঙালির লেখা বঙ্গ অক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম কি? প্রথম মৌলিক গ্রন্থের নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। আজকের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু সবার জন্য আমাদের এই শিখা পেজে কিন্তু আপনাদের জন্য উপহার থাকবে। ওকে এখন আসি ভারতের লর্ড, একটু খেয়াল করি, ভারতের গভর্নর লর্ড ওয়েলেসলি কর্তৃক 1800 খ্রিস্টাব্দে 4 মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। কোথায়? কলকাতায় কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। কোথায় প্রতিষ্ঠা হয়? এই কলকাতায়। এর পরবর্তীতে 1801 সালে বাংলা বিভাগ চালু হয়। কত সালে? 1801 সালে বাংলা বিভাগ চালু হয়। বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটে এই ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের গদ্য যুগের বিকাশ হয় কোন যুগে? বাংলা সাহিত্যের গদ্য যুগের বিকাশ হয় এই মধ্যযুগে। কোন যুগে? আধুনিক যুগে। কোন যুগে? আধুনিক যুগে। বাংলা সাহিত্যের গদ্য সাহিত্যের বিকাশ ঘটে কোন যুগে? আধুনিক যুগে। কোন কলেজের মাধ্যমে? ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে। কি হলো, আবার চলে গেল? ওকে এরপর একটু আসি রাজা রামমোহন রায়। সবাই একটু আসি, রাজা রামমোহন রায়ের ভূমিকা আছে আমাদের এই বাংলা সাহিত্যে। দেখো রাজা রামমোহন রায় তিনি ছিলেন সমাজ শিক্ষা সংস্কারক
রাজা রামমোহন রায় কি ছিলেন? তিনি ছিলেন সমাজ শিক্ষা সংস্কারক। রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় তিনি কি করতেন? তিনি দেখেন আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর পরীক্ষা যদি আসে, রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধর্মাবলম্বী? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হচ্ছে এই যে ব্রাহ্ম ধর্মাবলম্বী, ব্রাহ্ম ধর্মাবলম্বী। এই যে ব্রাহ্ম সভা অথবা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেন কে? এই রাজা রামমোহন রায়। তিনি 1828 সালে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান, মানে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, তিনটা ধর্মের ভালো ভালো জিনিসগুলোকে একসাথে করে তিনি একটা ধর্ম বানাইছে, নাম দিছে ব্রাহ্ম সভা। এটা তো বিড়াল ছিল না? না, এটা বিড়াল ছিল না, এটা বাঘ ছিল। বাঘ এসে মাঝে মাঝে আপনাদেরকে ঘুম ভাঙায় দেয়, যে আপনার ক্লাস করতে করতে যদি ঘুমায় যান তাহলে বাঘ কিন্তু আপনাদেরকে কামড় দিবে, ঠিক আছে? ওকে, জমিদার বিড়াল রাফার দেখা যাচ্ছে, একটু খেয়াল করে দেখেন। এক ঈশ্বরের উপর ভিত্তি করে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হিন্দু ধর্মের ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব হিন্দু ধর্মের থাকতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্রাহ্ম ধর্মের ছিলেন। কোন ধর্মের ছিলেন? ব্রাহ্ম ধর্মের ছিলেন। এই যে এক ঈশ্বরবাদী ধর্ম, নিরাকার এক ঈশ্বরবাদী ধর্মের প্রবক্তা হচ্ছে রাজা রামমোহন রায়। সেই ধর্মের তিনি কিন্তু যাজক ছিলেন বা ধর্মের কনস্টান্টর ছিলেন। ওকে, পরবর্তীতে তিনি ব্রাহ্ম সভা নামে একটি, যে আমাদের ভারতের শান্তিনিকেতন আছে না, এই শান্তিনিকেতনটা কিন্তু তিনি ব্রাহ্ম সভা নামে তিনি আচার্য ছিলেন, এবং তিনি শেষ পর্যন্ত এই ব্রাহ্ম ধর্মের সেবক ছিলেন, এবং এই ব্রাহ্ম ধর্ম প্রচারের জন্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কাজ করছেন। এর জন্যই দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে কোনো মূর্তি নাই। দেখবেন সকল হিন্দু ধর্মের কোনো রাজা বাদশাহদের বাড়িতে কোনো না কোনো মূর্তি আছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে কিন্তু কোনো মূর্তি নাই। বাংলাদেশে 3টা জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি আছে, এখনো আছে, এখনো মানে জমিদারি ওই কাচারি বাড়িগুলো আছে। যেমন খুলনার, সরি, সিরাজগঞ্জের শাহজাদপুরে কাচারি বাড়ি আছে, তারপর হচ্ছে কুষ্টিয়ার সিরাইদাতে আছে, এবং এবং আমাদের নওগাঁর প্রতিশরে আছে। এই জায়গাগুলোতে কিন্তু এখনো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জমিদারির নিদর্শন কিন্তু আছে, কিন্তু দেখবেন সেখানে কোথাও কোনো মূর্তির নাই, কারণ হিন্দু ধর্মের তিনি ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মের। ওকে, আমাদের রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার তিনি বিলুপ্ত করেন। কি করেন? সতীদাহ প্রথা এবং বিধবা বিবাহ পক্ষে তিনি জোর দেন। তিনি শুধু জোর দেন না, একটু খেয়াল করি, তৎকালীন সময়ে যে নিয়মগুলো করা হইতো, এই নিয়মগুলো মানা হইতো, কিন্তু বর্তমান সময়ে নিয়ম করলে রাজারা কেন এই নিয়মগুলো মানতে চাই না আমরা? কারণ আমরা নিয়ম করি কিন্তু নিয়ম মানতে রাজি না। কিন্তু রাজা রামমোহন রায় নিয়ম করছে ঠিক, দেখেন তিনি নিয়ম করছে বিধবা বিবাহ চালু করা। তিনি বিধবা বিবাহ চালু করে তার একমাত্র সন্তানকে কিন্তু বিধবা নারীকে বিবাহ করায়, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন, তৎকালীন সময়ে এত বড় একটা নীতির বিরুদ্ধে গিয়ে তিনি কিন্তু কাজ করেছিলেন। একমাত্র ছেলেকে তিনি বিধবা বিবাহ করান, এবং তিনি 1823 সালে একটা বড় কাজ করেন, সেটা হচ্ছে প্রেস অর্ডিন্যান্স আন্দোলনে তিনি মুখপাত্র ছিলেন, যেটাকে সংবাদ বিধিপত্র আমরা বলি, সংবাদ বিধিপত্র আন্দোলন। সেই প্রেস অর্ডিন্যান্স আন্দোলনে কিন্তু মুখপাত্র ছিলেন আমাদের এই রাজা রামমোহন রায়। তাই তিনি এই প্রেস অর্ডিন্যান্স আন্দোলন করার ফলে পরবর্তীতে দিল্লির স্বর মুঘল সম্রাটের দ্বিতীয় আকবর কর্তৃক তিনি রাজা উপাধি পান 1830 সালে। 1823 সালে তিনি প্রেস অর্ডিন্যান্স আন্দোলন করেন, পরবর্তীতে তিনি 1830 সালে রাজা উপাধি পান। কি পান? রাজা উপাধি দেন। পরীক্ষায় আসতে পারে যে রাজা রামমোহন রায়ের রাজা উপাধিটি কে দেন? রাজা উপাধি দিয়েছেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর, মোগল সম্রাট দ্বিতীয় আকবর। ওকে, এখন একটু আসি আমরা পেরিচাঁদ মিত্রে। সবাই একটু খেয়াল করি, পেরিচাঁদ মিত্র এই লোকটা বাংলা সাহিত্যে আধুনিক যুগে কেন এত বিখ্যাত? এই পেরিচাঁদ মিত্র মূলত হচ্ছে বাংলা সাহিত্যে, তিনি তার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম কি? পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। তিনি বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। যারা উপন্যাস লিখে তাদেরকে ঔপন্যাসিক বলা হয়। এই পেরিচাঁদ মিত্র হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? প্রথম উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল, যা প্রকাশিত হয়েছিল 1858 সালে। উপন্যাসটির প্রধান চরিত্র ছিল ঠক চাচা। প্রধান চরিত্র কে ছিল? ঠক চাচা। এই উপন্যাসটি কথ্য আলালি ভাষায় প্রকাশিত হয়। কথ্য আলালি ভাষায় প্রকাশিত হয়।
উল্লেখিত এই উপন্যাস ছাড়াও আমাদের এই কবির আরো কিছু উপন্যাস আছে, যেটা হচ্ছে আধ্যাত্মিক, আবেদী, আলালের ঘরে দুলাল, এগুলো হচ্ছে আমাদের পেরিচাঁদ মিত্রের বিখ্যাত গ্রন্থ বা উপন্যাস। ওকে, তাহলে দেখেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচনা করেন কে? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচনা করেন পেরিচাঁদ মিত্র, পেরিচাঁদ মিত্র। এরপর আসি জহির রায়হান। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, যারা জাবিতে পরীক্ষা দিবেন, তারা এই জহির রায়হান সম্পর্কে পড়বেন। ঠিক আছে, আপনারা অনেকেই বলেন আমাকে, ভাই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাই, কিন্তু পরীক্ষা দিয়ে আইসা বলেন, আল্লাহ ভাই জানেন না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে, সব সিলেবাসের বাইরের প্রশ্ন। আমি হাসি, আরে ভাই তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছ, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানো না, তাহলে হবে? হবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবা না, তাহলে তো হবে না। তাহলে তোমাকে জানতে হবে, কি জানতে হবে? তোমাকে জানতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান থেকে প্রশ্ন হয়। জহির রায়হানের প্রকৃত নাম কি? আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ, ডাকনাম হচ্ছে জাফর। ডাকনাম কি? জাফর। শহীদুল্লাহ কায়সার ছিল তার ভাই। তার এই যে চিত্রনায়িকা কোহিনুর আক্তার বা সুচন্দ্রা তার ছিল স্ত্রী। এই বাংলা একাডেমি পুরস্কার পান 1972 সালে। জহির রায়হান বাংলা একাডেমি পুরস্কার পান কত সালে? 1972 সালে। জাহাঙ্গীরনগর কেন্দ্র কই হয়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়। ওকে, এরপর তার কিছু উপন্যাস আছে। আমাদের জহির রায়হানের কিছু উপন্যাস আছে, যে উপন্যাসগুলো অনেকের আমরা মনে থাকে না, যাদের মন থাকে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, তারপর একটু জানা রাখেন। তবে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসে মাঝে মাঝে, তবে জাহাঙ্গীরনগর এখান থেকে বেশি প্রশ্ন আসে। দেখেন জাহাঙ্গীরনগরে আমাদের এই শহীদুল্লাহ সরি আমাদের জহির রায়হান থেকে প্রশ্ন আসে, যেমন তার উপন্যাসগুলো কি কি, যেমন শেষ বিকালের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, তারপর হচ্ছে আর কতদিন, ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি, তৃষ্ণা, বরফ গলা নদী, কয়েকটি মৃত্যু, এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম। এই উপন্যাসগুলোর নাম মনে রাখবেন কিভাবে? মনে রাখার টেকনিক দেখেন আমার বইতে সব কবি সাহিত্যিকদের উপন্যাস, নাটক, কবিতা মনে রাখার টেকনিক দেয়া আছে। যেমন কিভাবে মনে রাখবেন? উপন্যাস মনে রাখার টেকনিক হচ্ছে, আর কতদিন বলছে হাজার বছর ধরে, বলছে ফাগুন মাসের তৃষ্ণায় বরফ গলা নদীর পানি না খেতে পেরে শেষ বিকালের মেয়েরা কয়েকটি মৃত্যুবরণ করেছে। তাহলে টেকনিকটা কি ছিল? টেকনিকটা ছিল আর কতদিন, বলছে হাজার বছর ধরে ফাল্গুন মাসের তৃষ্ণায় বরফ গলা নদীর পানি খেতে না পেয়ে কয়েকটি মেয়ে, শেষ বিকালের কয়েকটি মেয়ে মৃত্যুবরণ করে। তাহলে একটু খেয়াল করি, আর কতদিন এটা হচ্ছে একটা উপন্যাসের নাম, হাজার বছর ধরে এটা একটা উপন্যাসের নাম, ফাগুন একটা উপন্যাসের নাম, তৃষ্ণা একটা উপন্যাসের নাম, বরফ গলা নদী একটা উপন্যাসের নাম, তারপর হচ্ছে শেষ বিকালের মেয়ে এটা একটা উপন্যাসের নাম, তারপর হচ্ছে কয়েকটি মৃত্যু এটা একটা উপন্যাসের নাম। তাহলে দেখেন এই টেকনিকের মাধ্যমে কিন্তু আপনি আমাদের জহির রায়হানের উপন্যাসগুলোর নাম মনে রাখতে পারবেন। এরপর দেখি আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি কি? পরীক্ষায় আসে। আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি হচ্ছে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকে ভিত্তিতে এই আরেক ফাল্গুন উপন্যাসটি রচনা করা হয়। পরীক্ষায় যদি আসে আরেক ফাল্গুন উপন্যাসটি প্রকাশিত হয় কোন প্রেক্ষাপটে? আরেক ফাল্গুন উপন্যাসটি প্রকাশিত হয় ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে। এরপর তার প্রকাশিত প্রথম উপন্যাসের নাম কি? এই জহির রায়হানের প্রকাশিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে শেষ বিকালের মেয়ে, যা সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তার পরিচালিত কিছু চলচ্চিত্র আছে যেগুলো আপনারা একটু পড়বেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হচ্ছে যেমন কখনো আসেনি, তারপর হচ্ছে সঙ্গম, যা বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র। আপনারা যা সাধারণ জ্ঞানে পড়বেন তারা এগুলো পড়বেন, সাধারণ জ্ঞানে অবশ্যই এগুলো আছে, বাংলা সাহিত্যের যেহেতু টপিকস, সাধারণ জ্ঞানে কিছু কিছু পাওয়া যায়। জীবন থেকে নেয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র, বা আমরা বলি এটা ভাষা আন্দোলনের ভিত্তিক একটা উপন্যাস বা রচনা, যেটা বলছি ভাষা আন্দোলন ভিত্তিক রচনা। যেমন আমরা বলি জীবন থেকে নেয়া 1970-এর এই চলচ্চিত্রে প্রথম বাংলাদেশে জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই 1970 সালে জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রের মধ্যে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়। বাহন 1965 সালে পাকিস্তানের প্রথম সিনেমা, যা উর্দু ভাষায় নির্মিত হয়েছিল। আমাদের এই পূর্ব পাকিস্তানের প্রথম সিনেমা উর্দু ভাষায় প্রকাশিত হয়েছিল, রচনা উর্দু ভাষায়।
বানানো হয়েছিল 1965 সালে। কাচের দেয়াল 1963 সালে, যেটা নিকার পুরস্কার লাভ করে। এরপর দেখেন আনোয়ারা, আনোয়ারা হচ্ছে 1967 সালে। বেহুলা, তারপর হচ্ছে সোনার কাজল, এগুলো হচ্ছে তার বিখ্যাত চলচ্চিত্রের নাম, তার বিখ্যাত চলচ্চিত্রের নাম। এরপরে আসি আমরা সেলিম আল দিনে। সেলিম আল দিন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাদের সেলিম আল দিন খুবই গুরুত্বপূর্ণ। সেলিম আল দিন থেকে পরীক্ষা প্রশ্ন পড়বেন যে সেলিম আল দিন, সেলিম আল দিন মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেলিম আল দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে তিনি সেলিম আল দিন, একটু একটু বলেন তো, বাংলাদেশে কোন দুইজন কবির কবর কেন্দ্রীয় মসজিদের পাশে, মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে আছে? বাংলাদেশে কোন দুইজন লেখক যার যার কবর আছে কেন্দ্রীয় মসজিদের পাশে, মানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে? একজন হচ্ছে আমাদের নজরুল সাহেব, যার কবর কোথায় আছে? কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের কবর কোথায় আছে বলেন তো দেখি? তিনি সমাহিত কোথায় করা হয়েছে? কাজী নজরুল ইসলামের কবর কোথায় আছে? সেলিম আল দিনের কবর আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, কেন্দ্রীয় মসজিদের পাশে। তিনি বাংলা বিভাগের প্রভাষক ছিলেন এবং তিনি যোগদান করেন 1974 সালে। তার নামে একটি, তিনি শিল্প চিন্তার নাম হচ্ছে কথানাট্য। তিনি বাংলা নাট্য সাহিত্যের এথনিক থিয়েটারের উদ্ভাবনকারী এবং নাট্যাচার্য হিসেবে তিনি খ্যাত। তাহলে নাট্যাচার্য কার নাম? নাট্যাচার্য হচ্ছে সেলিম আল দিনের নাম। এইভাবেই আসে নাট্যাচার্য সেলিম আল দিন, মুক্ত মঞ্চ সেলিম আল দিন। দেখেন তিনি বাংলা গ্রাম থিয়েটারের প্রবক্তা, পরীক্ষা প্রশ্ন আসতে পারে বাংলা গ্রাম থিয়েটারের প্রবক্তাকে, সেটা হবে সেলিম আল দিন। কাব্যগ্রন্থ হচ্ছে কবি ও তিমি, এটা হচ্ছে তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। তারপর দেখেন অনুবাদ গ্রন্থ, নন্দিকেশ্বরের অভিনব দর্পণ, এটা হচ্ছে তার অনুবাদ গ্রন্থ। উপন্যাস একটাই আছে, নাম হচ্ছে অমৃত্যু উপাখ্যান, এটা কার লেখা? অমৃত্যু উপাখ্যান লেখা হচ্ছে সেলিম আল দিনের লেখা। কার লেখা? সেলিম আল দিনের লেখা। এরপর সে সেলিম আল দিনের পুরস্কার, তিনি বাংলা একাডেমি পুরস্কার পান 1994 সালে। তিনি বাংলা সাহিত্যের, তিনি একটু খেয়াল করেন, বাংলা সাহিত্যের পুরস্কার পান 1390 বঙ্গাব্দে। একুশে পদক পান 1907 সালে। স্বাধীনতা পুরস্কার পান 1923 সালে। তারপর আরো কিছু পুরস্কার আছে, এগুলো আপনারা পড়বেন, আমি ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব। এছাড়া একটু দেখেন, রেডিও টেলিভিশনে প্রযোজনা নাটক হয় তার ঘুম নেই, তারপর হচ্ছে রঙ্গের আঙ্গুললতা, তারপর হচ্ছে রঙের মানুষ, কীর্তন খোলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন, রঙের মানুষ, কীর্তন খোলা, এগুলো কার লেখা? এগুলো হচ্ছে আমাদের সেলিম আল দিনের। চাকা, পরীক্ষা প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আছে, চাকা নাটক কার লেখা? চাকা নাটক হচ্ছে আমাদের সেলিম আল দিনের লেখা। কীর্তন খোলা নাটকটি চলচ্চিত্র নির্মাণ হয় 2000 সালে। কত সালে? 2000 সালে। পরীক্ষা প্রশ্ন আসছে একবার, 71 যিশু চলচ্চিত্রের সংলাপ রচনা করেন কে? চলচ্চিত্র সংলাপ রচনা করেন এই নাট্যাচার্য সেলিম আল দিন। মসজিদের সাইডে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। ঠিক আছে, ওকে। আহমদ ছফা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আহমদ ছফা সমাধিস্থল কোথায়? মিরপুরে, বুদ্ধিজীবী গোরস্থানে। তার বিখ্যাত রচনার নাম হচ্ছে যদ্যপি আমার গুরু, ওঙ্কার, আর হচ্ছে ফাউস্ট এবং আলাদ চক্র। ঠিক আছে, তিনি 21 পদক লাভ করেন কত সালে? 1902 সালে মরণোত্তর 21 পদক লাভ করেন। তিনি মারা গেছেন 2001 সালে জুলাই মাসে। কোন সালে? জুলাই মাসে 2001 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং 2002 সালে তিনি 21 পদক পুরস্কার লাভ করেন। মাইকেল মধুসূদন দত্ত দেখেন, মধুসূদন জন্মগ্রহণ মৃত্যুগ্রহণ সালটা একটু দেখবেন। তার প্রবর্তনের নাম হচ্ছে অমৃতাক্ষর ছন্দের প্রবক্তা হচ্ছে আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত। তিনি মেঘনাদ বধ কাব্য রচনা করেন 1860 সালে। কয় সালে? 1860 সালে। চতুষ্পদী কবিতা রচনা করেন কে? এই মাইকেল মধুসূদন দত্ত। বীরাঙ্গনা কাব্য কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। বজাঙ্গনা কাব্য কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1868 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রকাশিত হয়। এরপর দেখেন তিলোত্তমা সম্ভার কার লেখা? আমাদের এই মাইকেলের লেখা। এরপর দেখি জীবনানন্দ দাশ আপনাদের জন্য এবার গুরুত্বপূর্ণ। জীবনানন্দ দাশটা একটু দেখবেন, সবাই একটু দেখবেন। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন তিনি বরিশালে। একটু খেয়াল করি, জীবনানন্দ দাশ কলকাতায় মৃত্যুবরণ করেন। পরিচিত, তিনি বাংলা সাহিত্যের কবিতার একটু প্রধান কবি। দেখেন আধুনিক বাংলা কবিতার প্রধান কবি কে? আধুনিক বাংলা কবিতার প্রধান কবি হচ্ছে আমাদের এই রূপসী বাংলার কবি আমাদের এই জীবনানন্দ দাশ।
তিমির হননের কবি বলা হয় তাকে, প্রকৃতির কবি বলা হয় কাকে, জীবনানন্দ দাশকে, তিমির হননের কবি বলা হয় কাকে, জীবনানন্দ দাশকে, নির্জনতার কবি বলা হয় কাকে, জীবনানন্দ দাশকে, চিত্র রূপময় কবি বলা হয় কাকে, জীবনানন্দ দাশকে, পরবাস্তববাদ কবি বলা হয় কাকে, জীবনানন্দ দাশকে। জাস্ট এই জায়গাগুলো একটু জেনে নেবেন, পরীক্ষা প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন। ওকে, এরপর আসি তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি, জরাপালক। তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে জরাপালক। তার উল্লেখিত কিছু কাব্যগ্রন্থ আছে যেমন দুসুর পাণ্ডুলিপি, বেলা অবেলা, কালবেলা, রূপসী বাংলা। ঠিক আছে, এই রূপসী বাংলা গ্রন্থটি প্রকাশিত হয় মৃত্যুর পরে। এটাই একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, তার একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে রূপসী বাংলা। ওকে, এরপর একটু আসি প্রধান বৈশিষ্ট্য। তার সাহিত্যকর্মের বৈশিষ্ট্য ছিল নিঃসঙ্গতা। নিঃসঙ্গতা যেমন আমরা বনলতা সেন, কার লেখা, বনলতা সেন, নিঃসঙ্গতার, এটা আমরা জানি যে 1000 বছর ধরে পথ হাঁটিতেছি, তাহলে এটা কি নিঃসঙ্গতার, নিঃসঙ্গতার, নিঃসঙ্গতা, তার নিঃসঙ্গতা প্রকাশ পায় তার রচনায়। প্রকৃত প্রেম, মৃত্যু এবং সময় চেতনা প্রকাশ পায় তার এই গ্রন্থে। দেখেন সাহিত্যের অনুবাদ, তিনি সাহিত্যের অনুবাদ রবীন্দ্র উত্তর যুগে বাংলা সাহিত্যে কবিতা আধুনিক যুগের সূচনা করেন কে, আমাদের এই জীবনানন্দ দাশ। ওকে, এরপর আমরা একটু আসি, দেখেন মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে। সবাই একটু খেয়াল করি, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম যেমন আমরা বলি ফিরি আসছে, দেখেন ফিরি আসছে, যে অরণ্যের আলো নেই, এটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, যে অরণ্যে আলো নেই, এটা কার লেখা, নীলিমা ইব্রাহিমের লেখা। দেখেন আয়নায় বন্ধুর মুখ, আব্দুল আল মামুনের লেখা, কার লেখা, আব্দুল আল মামুনের লেখা। কি চাহো শঙ্খচিল, কি চাহো শঙ্খচিল, এটা কার লেখা, এটা বর্ণচোরা মমতাজ উদ্দিনের লেখা, কার লেখা, মমতাজ উদ্দিনের লেখা। পায়ের আওয়াজ পাওয়া যায়, কার লেখা, পায়ের আওয়াজ পাওয়া যায়, তরঙ্গ ভঙ্গ, এগুলো লেখা হচ্ছে সৈয়দ শামসুল হকের, কার লেখা, সৈয়দ শামসুল হকের। একটু আসি, কিংসুক যে মরুতে মোহাম্মদ আহসানুল্লাহ লেখা। এরপরে একটু খেয়াল করি, প্রতিদিন একদিন, কার লেখা, সাইদ আহমদের লেখা। মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু উপন্যাস আছে, একটু দেখেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, যেমন আছে রাইফেল রুটি আওরাত, কার লেখা, আনোয়ার পাশার লেখা। এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে রাইফেল রুটি আওরাত। কে লিখেছে, আনোয়ার পাশা। রাইফেল রুটি আওরাত, কার লেখা, আনোয়ার পাশা। এরপর হাঙ্গর নদীর গ্রেনেড, কার লেখা, এটা মূলত হচ্ছে সেলিনা হোসেনের লেখা। হাঙ্গর নদীর গ্রেনেড কার লেখা, সেলিনা হোসেনের লেখা। নিষিদ্ধ লোবান, কার লেখা, নিষিদ্ধ লোবান। তারপর হচ্ছে নীল দংশন, তারপর হচ্ছে এক যুবকের ছায়াপথ, ও তারপর হচ্ছে ত্রাহি, এগুলো কার লেখা, এগুলো হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা। কার লেখা, সৈয়দ শামসুল হকের লেখা। তারপর দেখেন, তারপর কি আছে, তারপর যেমন আছে জলাঙ্গি, তারপর হচ্ছে দুই সৈনিক, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্যে, এগুলো কার লেখা, এগুলো হচ্ছে শওকত ওসমানের লেখা। এই জায়গায় গুরুত্বপূর্ণ হচ্ছে জাহান্নাম হইতে বিদায় আর হচ্ছে নেকড়ে অরণ্য, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে গুরুত্বপূর্ণ। আগুনের পরশমণি গুরুত্বপূর্ণ। তারপর দেখেন জ্যোৎস্না ও জননীর গল্প, কে লিখেছে, হুমায়ুন আহমেদ লিখেছে, হুমায়ুন আহমেদ। এরপর দেখেন পূর্ব পশ্চিম, এই জায়গায় কি আছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, এটা কার লেখা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, পূর্ব পশ্চিম। দেয়াল কার লেখা, হুমায়ুন আহমেদের লেখা, তুলনামূলকভাবে এটা কম গুরুত্বপূর্ণ। যাত্রা কার লেখা, শওকত আলীর লেখা। অদ্ভুত আদারে কার লেখা, শামসুর রহমানের লেখা। এরপর একটু খেয়াল করি, বলছে আমার যত গ্লানি, কার লেখা, রশিদ করিমের লেখা। দেখেন অবেলায় অসময়, কার লেখা, আমজাদ হোসেনের লেখা। তারপর হচ্ছে মহাযুদ্ধ, প্রিয়জন, কার লেখা, হারুন হাবিবের লেখা। ফেরারি সূর্য, কার লেখা, রাবেয়া খাতুনের লেখা। এগুলো ছিল আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। এরপর আসি আমরা ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যে। আমরা আসি একটু ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্মে। ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য কি, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্মগুলো একটু দেখি আমরা। ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক ছোট গল্পের নাম হচ্ছে 21-এর গল্প, জহির রায়হানের লেখা। তারপর হচ্ছে মৌন নয়, শওকত ওসমানের লেখা। ভাষা আন্দোলন ভিত্তিক একটা বিখ্যাত নাটক লিখেছেন, কবর নাটক, কার লেখা, এই কবর নাটক, এটা লিখেছে মুনির চৌধুরী। অনেকে বলি মনির চৌধুরী, না ভাই, এটা মনির চৌধুরী না, হবে মুনির চৌধুরী। কবর নাটক কার লেখা, মুনির চৌধুরী। আর কবর কবিতাটি কার লেখা, কবর কবিতা একটা আছে, কবর কবিতা লেখা কার, একটু কমেন্ট করে জানান।
ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 20 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে এনেছিলাম। তাহলে একটু খেয়াল করেন, এই কবর কবিতা কার লেখা কমেন্ট করে জানাবেন। তাহলে কবর নাটক লিখেছে মুনির চৌধুরী, তাহলে কবর কবিতা কে লিখছে আপনারা কমেন্ট করবেন। বিবাহ মমতাজ উদ্দিন আহমেদ, এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক একটা নাটকের নাম বিবাহ। তারপর দেখি উপন্যাস, উপন্যাস ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে 21শে ফেব্রুয়ারি জহির রায়হানের লেখা, আরেক ফাল্গুন জহির রায়হানের লেখা। তারপর হচ্ছে আর্তনাদ শওকত ওসমানের লেখা, নিরন্তর ঘণ্টার ধ্বনি এটা কার লেখা, এটা হচ্ছে সেলিনা হোসেনের লেখা। যদ্যপি জীবন, সরি যাপিত জীবন কার লেখা, সেলিনা হোসেনের লেখা। চলচ্চিত্র আছে ফাগুন হাওয়ার, ফাগুন হাওয়ায়, এটা লিখেছে, এটার পরিচালক ছিল তৌকির আহমেদ, এটা অনেক বড় পুরস্কার পাইছে। ঠিক আছে, ওকে। একটানা মজা ঠাট্টা না করে কি ভালো? মজা ঠাট্টা কেন করবো, আমরা তো ক্লাস নিছি। মজা ঠাট্টা কে করলো? ওকে, আমরা একটু আসি, যেটা বলছিলাম আপনাদের এই যে আমাদের শিক্ষা ফাইনাল সাজেশনটা বৈশিষ্ট্য কি, যেমন এখান থেকে দেখেন সংবাদপত্র আছে, সংবাদপত্রগুলো একটু পড়বেন আপনারা সবাই। যেমন সংবাদপত্র কি, ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কে ছিলেন, শিখা। তারপর বাংলা সাহিত্যে দেখেন আপনাদের পরীক্ষা আপনারা বলেন ভাই সংবাদপত্রগুলো একটু দাগাই দেন পরীক্ষার আগে, ঘোড়ার ডিম দাগাই দিব কি, বইয়ের মধ্যে সব দাগানো আছে জিনিস। ভাইয়া এডমিন অনেক, এডমিন কি করছে আপনার, আপনি ক্লাস করেন। ক্লাসে আসেন সবাই। একটু খেয়াল করি, সংবাদপত্রগুলো থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে। ঢাকার মুসলিম সাহিত্যের সমাজ, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কে ছিলেন, এই শিখা পত্রিকা। আর আমাদের এই বইয়ের নামও শিখা, এই বইয়ের নাম কি, শিখা। তাহলে একটু খেয়াল করি, বাংলা সাহিত্যের কথ্য চলিত রীতির প্রচলন শুরু হয় গুরুত্বপূর্ণ কোন পত্রিকায়, সবুজ পত্র পত্রিকায়। ঢাকার প্রগতি লেখক শিল্পীর সংগঠনের নাম, মুখপাত্রের নাম কি, মুখপাত্রের নাম ছিল ক্রান্তি। বাংলাদেশে নারীদের প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম ছিল বেগম। এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, পত্র পত্রিকা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। আমরা ক্লাস শেষে এই বইয়ের এই এতক্ষণ যা পড়াইছি সবটা আমরা ছবি তুলে দিয়ে দিব। যারা এগুলা তো আমার বইয়ে নাই, এটা কি আপডেট বই? এটা আপডেট বই, হ্যাঁ আপডেট বই, দ্বিতীয় সংস্করণের বই এটা। তো যারা আপনারা এই এর আগের বইতে নাই, আপনাদের বইয়ে যাদের নাই, তারা আপনারা একটু এই জায়গাটা একটু আপনারা নোট করে নেবেন। ঠিক আছে, নোট করে নেবেন, এটা হচ্ছে দ্বিতীয় এডিশনের বই, একটু নোট করে নেবেন। ঠিক আছে স্যার, এগুলো তো বলেই নাই। সখী সাকি কি লিখতেছেন, সবাই একটু আসি। দেখেন সংবাদপত্রগুলো কি, ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল শিখা, এগুলো বলছি। বাংলাদেশের নারীদের প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি, সাপ্তাহিক পত্রিকার নাম হচ্ছে বেগম। গুরুত্বপূর্ণ সংবাদপত্রের প্রকাশক এবং সম্পাদকের নাম, দেখেন বেঙ্গল গ্যাজেট পত্রিকার প্রকাশক কে, পত্রিকার এই পত্রিকাটা মূলত হচ্ছে জেমস আগস্ট হিকি। ভারতবর্ষে প্রথম, এটা একটু খেয়াল করেন, এই পত্রিকার প্রকাশকের নাম হচ্ছে জেমস আগস্ট হিকি। এই পত্রিকাটা মূলত ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র, যা ইংরেজি ভাষায় ইংরেজ কর্তৃক রচিত। দিগদর্শন, এটা জন ক্লার্ক মার্শম্যান এর রচিত, এটার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। একটু খেয়াল করেন, বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক, বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র হচ্ছে এটা। সমাচার দর্পণ, জন ক্লার্ক মার্শম্যান, এই দুইটাই, সমাচার দর্পণ দিগদর্শন, এই দুইটাই লিখেছেন জন ক্লার্ক মার্শম্যান। তিনি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সাপ্তাহিক পত্র হচ্ছে এটা, সাপ্তাহিক সংবাদপত্র। বেঙ্গল গ্যাজেট 1818 খ্রিস্টাব্দে বেঙ্গল গ্যাজেট নামে বেঙ্গল গ্যাজেট এই পত্রিকাটি প্রকাশ করেন আমাদের গঙ্গকিশোর ভট্টাচার্য, যা বাঙালি কর্তৃক প্রথম বাঙালি লেখছে, এটা এর আগের গুলো ইংরেজরা লিখছে। ঠিক আছে, বাঙালি কর্তৃক প্রথম প্রকাশিত সংবাদপত্র। এরপর আসি
সংবাদ কৌমুদী, এটা দেখেন রাজা রামমোহন রায় রচিত এইটা একটা সংবাদপত্র, ঠিক আছে, যেখানে কুসংস্কারের বিরুদ্ধে প্রতিষ্ঠিত রক্ষিত হিন্দু সমাজের সম্প্রদায়ের মুখপাত্র ছিলেন। ওকে, সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা যা ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি? পরীক্ষা যদি প্রশ্ন আসে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি? নাম হবে সংবাদ প্রভাকর। পরে দৈনিক হয়, পরে দৈনিক হয়, ঠিক আছে। ওকে, এরপর একটু আসি, খেয়াল করেন জ্ঞান অন্বেষণ কি? দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের লেখা জ্ঞান অন্বেষণ। এই দক্ষিণারঞ্জন কিন্তু এই যে আমরা ঠাকুমার ঝুলি দেখি, ঠাকুমার ঝুলি খুলবে মজার গল্প বলবে, কার লেখা? এগুলো সংগ্রহ করছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ঠিক আছে। এই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কি করছে? তিনি মুসলমান কর্তৃক প্রথম পত্রিকার নাম হচ্ছে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র ছিলেন এই দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। তিনি কি করছে? জ্ঞান অন্বেষণ নামে একটা পত্রিকা সম্পাদক ছিলেন। তত্ত্বাবধানী, এটা হচ্ছে 1843 সালে অক্ষয় কুমার দত্ত, যেটা ব্রাহ্ম সমাজ মুখপত্র বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই তত্ত্বাবধানী গ্রন্থটি। রংপুরের বার্তাবহ, যা 1847 খ্রিস্টাব্দে রচনা শুরু হয়, এবং এই বার্তাবহে কিন্তু রংপুরের সর্বপ্রথম ছাপাখানা, বাংলাদেশে ভূপৃষ্ঠে থেকে প্রথম প্রকাশিত। এর আগেরগুলো কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে প্রকাশিত হয় নাই। 1847 সালে প্রথম ছাপাখানা নির্মাণ হয় রংপুরে। এই রংপুর থেকে কিন্তু বার্তাবহ ছাপাখানার মাধ্যমে কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে পত্রিকা প্রকাশ করা হয়, রংপুরে বার্তাবহ থেকে। ভাইয়া কি মাইন্ড করছেন আমি যে মজা করছি? কি মজা করছেন ভাইয়া? বইটা অর্ডার করতে চাই, বইটি অর্ডার করতে হৃদয় একটু কমেন্টে রিপ্লাইটা দাও তো ভাইয়া, বইটা অর্ডার করতে চায়। ওকে, ঢাকায় প্রকাশিত, একটু খেয়াল করি, ঢাকায় প্রকাশিত 1861 সালে, ঢাকা প্রকাশ 1861 সালে কৃষ্ণচন্দ্র মজুমদার, ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে এই ঢাকা প্রকাশ। এর বাংলাদেশের প্রথম সংবাদপত্র কিন্তু ভাই রংপুর থেকে প্রকাশিত হয়। রংপুরে কারা কারা আছেন হাত তোলেন। ওকে, একটু খেয়াল করি, দেখেন বঙ্গদর্শন পত্রিকাটি 1877 সালে প্রকাশিত হয়। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বঙ্গদর্শনটি। ভারতী, এটা হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ভারতী পত্রিকা নামে প্রথম প্রকাশিত সম্পাদক। রবীন্দ্রনাথ ঠাকুর এই ভারতী পত্রিকার সম্পাদনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, পরীক্ষা যদি প্রশ্ন আসে ভারতী পত্রিকাটি কার সম্পাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ধূমকেতু পত্রিকার প্রকাশ সম্পাদক কে ছিলেন? ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব। এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকা কি করছে? অভিনন্দন বাণী পাঠিয়েছিলেন। তাহলে ধূমকেতু পত্রিকা, খেয়াল করেন ধূমকেতু পত্রিকা কি করছে? নজরুল সম্পাদনা করছে। আর এই পত্রিকায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন বা বাণী পাঠিয়েছিলেন। কল্লোল পত্রিকা কার লেখা? দীনেশচন্দ্র দাশের লেখা কল্লোল পত্রিকা। এই পত্রিকাটিকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক গোষ্ঠী তৈরি হয়। স্বতন্ত্র সাহিত্যিক গোষ্ঠী তৈরি হয় কোন পত্রিকায়? সেটা হচ্ছে কল্লোল পত্রিকায়। আর শিখা পত্রিকা লিখেছেন আবুল হোসেন। বুদ্ধির মুক্তি আন্দোলনে এই মুখপত্র রূপ পালন করে এই শিখা। বুদ্ধির মুক্তি আন্দোলনে ভূমিকা পালন করে শিখা। আর আপনাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে ভূমিকা পালন করবে রাশেদ স্যারের শিখা বাংলা ফাইনাল সাজেশন বইটি। শিখা বাংলা ফাইনাল সাজেশন বইটি, যে যেখান থেকে আমাদের ক্লাসগুলো করছেন সবাইকে আমি বলবো এই শিখা বইটা আপনারা একটু সংগ্রহ করে নেবেন। এবং আজকের ক্লাস শেষে আমরা ঠিক রাত 9টায় শিখা পেজে আমাদের এই বইয়ের পৃষ্ঠাগুলো আমরা আপলোড করে দেব। আপনারা এই গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলো আপনারা একটু দাগায় পড়বেন। ওকে, তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ পর্যন্ত, এই পর্যন্তই আমাদের ক্লাস। তো আপনারা দেখেন আমাদের এই বই কি কি আছে আরো, যেমন এই যে অপরিচিতা থেকে শুরু হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় দিয়ে শুরু হবে, এবং আমরা আগামী ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ফার্স্ট পেপারটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। একদিন আগামীকাল তো ক্লাস নেবো না, পরদিন একদিন ফার্স্ট পেপার, একদিন ব্যাকরণ নিয়ে শুরু করব। তো দেখেন আমাদের এই পেজ ভিত্তিক ক্লাসগুলো রেগুলার চলবে, পেজ ভিত্তিক ক্লাসগুলো চলবে। যারা ফার্স্ট পেপারটা গুরুত্ব দিচ্ছেন না, এই যে দেখেন টেকনিক করে গল্প দিয়ে ছন্দ দিয়ে আপনাদের কিন্তু দেয়া আছে, টেকনিক দিয়ে গল্প দিয়ে ছন্দ দিয়ে দেয়া আছে। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে আমি বলবো বইটা অবশ্যই সংগ্রহ করে নেবেন, লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে বইটা মাত্র 150 টাকা। তো যারা বলেন যে ভাই ভালো প্রস্তুতি নিতে চাই, তাহলে ভালো প্রস্তুতি নিতে গেলে আপনাকে কি করতে হবে? ভালো বই পড়তে হবে। ভালো প্রস্তুতি নিতে গেলে কি করতে হবে? আপনাকে
ভালো বই পড়তে হবে। কি করতে হবে? ভালো বই পড়তে হবে। এখন ভালো বই কি বলেন তো? ভালো বই কি? কাকে আপনি ভালো বই বলবেন? আপনি কাকে ভালো বই বলেন? বলেন, ভালো বই কাকে বলে? দেখছি, ভালো বই কাকে বলে? ভালো বই হচ্ছে যেই বই পড়ে আপনি পরীক্ষা চান্স পাবেন, সেটাই ভালো বই। আমি এত কিছু বুঝি না, আমি একটা জিনিসই বুঝি, যেই বই পড়া পরীক্ষা চান্স পাওয়া যায় সেটার নামই হচ্ছে ভালো বই। আমি এটাই জানি। আর যদি আপনারা কোনো ভালো বইয়ের সংজ্ঞা জানেন, আমাকে একটু ইনবক্স করে জানাই দিন। আমি আপনাদেরকে বলি, আপনাদের হাতে সময় কতদিন আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা? এখন আপনাদের কাছে মোটা মোটা হেলদি হেলদি স্বাস্থ্যবান ময়ূরীর মতো মোটা মোটা বই আছে। এখন আপনি কি মোটা মোটা বই পড়ে শেষ করতে পারবেন? মনে করেন আমি একটা আপনাকে বই দিলাম, দিয়ে বললাম এই বইটা এখন পড়েন। আপনি পড়লে আপনি 100% কমন পাবেন। আসলেই 100% কমন পাবেন, মিথ্যা কথা না। তো এই বইটা কি? এই বইটা হচ্ছে 1200 পৃষ্ঠার, 1300 পৃষ্ঠার। আপনার হাতে সময় কয়দিন আছে? 6 তারিখে সি ইউনিটের পরীক্ষা, 13 তারিখ হচ্ছে আপনাদের বি ইউনিটের পরীক্ষা, 16 তারিখ আপনাদের ডি ইউনিট মানে সম্মানিত ইউনিট যেটা পরীক্ষা। তাহলে আপনারা এই যে অল্প কয়দিন আছে, আর হাতে গোনা আপনার হাতে সময় আছে 10 দিন। আর্টসের সময় আছে 10 দিন, কমার্সের সময় আছে 5-6 দিন। এই সময় আপনি বইটা কেমনে শেষ করবেন ভাই? 1000 পৃষ্ঠা 1200 পৃষ্ঠার বই আপনি তো শেষ করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অফকোর্স এরকম সাজেশন পড়তে হবে। কি করতে হবে? সাজেশন পড়তে হবে, যে বইগুলো আপনি পড়া শেষ দিতে পারবেন, রিভিশন করতে পারবেন। দেখেন আমার এই শিক্ষা ফাইনাল সাজেশনে কি কি আছে? মাত্র 152 পৃষ্ঠার বই, যেখানে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশ এবং 50 সেট মডেল টেস্ট আছে। 50 সেট মডেল টেস্ট। তাহলে এই 150 পেজ মানে 152 পৃষ্ঠার বই আপনার বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আপনার শেষ হবে। আপনি এই বইটা গুছায় যদি পড়তে পারেন, আমি কথা দিতে পারি আপনার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যতটুকু মার্ক দরকার এই বইতে আপনি পেয়ে যাবেন। কারণ আপনি এখন রিভিশন দিবেন, এখন তো আপনি ডিটেলস পড়বেন না। তাহলে এই ফাইনাল সাজেশনটা আপনি এখন পড়বেন। এখন ভাই আপনি বলবেন আমারে, ভাই বাংলা পড়লে তো আর চান্স পাবো না, সাধারণ জ্ঞান কি পড়বো? সাধারণ জ্ঞানের জন্য আপনি এই মিহিরস জিকে ফাইনাল সাজেশন বইটা পড়বেন। কি পড়বেন? মিহিরস জিকে ফাইনাল সাজেশন। সাধারণ জ্ঞানের জন্য মিহিরস জিকে ফাইনাল সাজেশন বইটা পড়বেন। এই মিহিরস জিকে ফাইনাল সাজেশন বইটা কি হবে? এটাও কিন্তু আপনি মাত্র 160 পৃষ্ঠার একটা বই। এই বইটা আপনি যদি 10 দিনে 2বার রিভিশন দিতে পারেন বা 10 দিনে পড়া শেষ করতে পারেন। আমি আমার সময়কার এই বইটাই পড়ছি। আমি এই বইটা পড়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছিলাম। এই বইটা পড়ে কিন্তু আমি চান্স পাইছি বিশ্ববিদ্যালয়ে। তো এই বইটাতে দেখেন, এই বইটা কি, এটাতে আপনার এই যে ম্যাপ দেয়া আছে, গুরুত্বপূর্ণ সকল তথ্য দেয়া আছে, আপনার সাথে ছোট করে এমসিকিউ, যেগুলো বিগত বছরের প্রশ্ন পরীক্ষা আসছে এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ দেয়া আছে। আপনি যতটুকুই আছে 160 পৃষ্ঠা আপনি যদি ভালো করে পড়ে দিতে পারেন, আপনার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। আপনি সাধারণ জ্ঞানের জন্য এই শিক্ষা বইটা মিহির জিকে বইটা পড়বেন। এবং অনেকেই বলেন ভাই আমি আমি কি করব? আমি ইংলিশ কি পড়বো? ইংলিশের জন্য সাজানো গুছানো একটা সাজেশন, ইমন স্যারের ইমনস ইংলিশ ফাইনাল সাজেশন। ইমন ইংলিশ ফাইনাল সাজেশন, এই বইটা পড়বেন। এই বইটা পড়লে আবার কিনলে আবার এই যে ছোট্ট একটা বাচ্চা বই, এই বইটা আবার ফ্রি আসে, সাপ্লিমেন্ট, ফ্রি সাপ্লিমেন্ট মডেল টেস্ট বই। এই মডেল টেস্ট বইটা ফ্রি পাবেন, এটা একটা সাজেশন বই। আপনারা মূলত কি করবেন? এই সাজেশন ধর্মী বইগুলো আপনারা একটু পড়বেন, সাজেশন ধর্মী বইগুলো একটু পড়বেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো করবেন। তো আমি আপনাদেরকে বলবো, যারা যারা মূলত সাজেশন ধর্মী বই চাচ্ছেন তারা এই বইগুলো এখন শেষ মুহূর্তে পড়েন, আশা করি ভালো করবেন। এবং যারা বিউপিতে পরীক্ষা দিবেন, এখন থেকে কিন্তু আপনারা এই অদম্য বইটি, ইংলিশ ভার্সন অদম্য বইটি পড়তে পারেন। ইংলিশ ভার্সন অদম্য বইটি পড়তে পারেন। কোনটা পড়বেন? ইংলিশের জন্য ইংলিশ ইমন ইংলিশ ফাইনাল সাজেশন পড়েন, আর বিউপির জন্য আপনারা এই অদম্য বইটা পড়েন। এই অদম্য বইটা পড়েন, আর এই অদম্য বইটা আপনাকে খুব হেল্প করবে। এই অদম্য বইটা আপনাকে খুব হেল্প করবে। তো যারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে আবারও স্বাগত জানিয়ে, আবারও আমাদের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য দোয়া। শেষ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আমরা আগামী, আপনারা যদি চান তাহলে আমরা রেগুলার এই ম্যারাথন ক্লাসগুলো নিব। এবং ইনশাল্লাহ এই ম্যারাথন ক্লাস থেকে কিন্তু আপনাদের প্রতি বছরই পরীক্ষা কমন থাকে, এই বছরও কমন থাকবে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে আবারও আমরা সুস্বাস্থ্য কামনা করে আপনাদের মাঝখান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর পরবর্তী ক্লাস শুরু হবে আমাদের জিকে ক্লাস, সাধারণ জ্ঞানের ক্লাস শুরু হবে। আপনারা জানেন আমাদের অর্ণব আহমেদ ফাহিম স্যার ক্লাস নেবেন। অর্ণব আহমেদ ফাহিম স্যার আপনাদের জন্য সাধারণ জ্ঞান ক্লাস নেবেন। যারা যারা সাধারণ জ্ঞান ক্লাস করতে চান
তারা কিন্তু সবাই অর্ণব স্যারের ক্লাসটা করবেন। যা যা সাধারণ জ্ঞানে ক্লাস করতে চান, আমাদের 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 এর পরেই ক্লাস শুরু হবে আমাদের অর্ণব আহমেদ ফাহিম স্যারের রাত 10টায় ম্যারাথন ক্লাস। সবাই যুক্ত থাকবেন ইনশাল্লাহ। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। ও, শিক্ষা বইটা কোথায় পাওয়া যাবে ভাই? সবগুলো বই আপনি লাইব্রেরিতে পাবেন। যারা শিক্ষা বইটা নিতে চাচ্ছেন, শিক্ষা বইটি আপনার নিকটস্থ সকল লাইব্রেরিগুলোতে আপনারা পেয়ে যাবেন। মাত্র 150 টাকা নেবে লাইব্রেরিতে। আর আমরা এই বইয়ের দাম হচ্ছে গায়ের মূল্য 200 টাকা। আপনার এই বইটা পেয়ে যাবেন আপনাদের নিকটস্থ লাইব্রেরিতে মাত্র 150 টাকায়। যারা আমাদের থেকে সরাসরি বইটা সংগ্রহ করতে চান, তারা আপনারা চাইলে এই সবগুলো বই আমি দেখাচ্ছি পেজে, এই সবগুলো বই একসাথে সংগ্রহ করতে পারেন, কুরিয়ার চার্জ ফ্রি। শিক্ষা বাংলা ফাইনাল সাজেশন, মিহিরস জিকে ফাইনাল সাজেশন এবং অদম্য ফাইনাল সাজেশন, এই 3টা বই যদি আপনারা একসাথে অর্ডার করেন, পেজে ইনবক্স করেন, ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বইটি পৌঁছে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আর 3টা বই কিন্তু একসাথে অর্ডার করলে কুরিয়ার চার্জ ফ্রি, তাই দ্রুত বইটি সংগ্রহ করে নেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।